আসসালামু আলাইকুম। বিশ্ব বাংলার নিয়মিত স্বাস্থ্য বিষয়ক সরাসরি অনুষ্ঠান ডাক্তার বাড়ির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ডাক্তার দিনা লায়লা হোসেন। আমাদের আজকের আলোচনার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়টি এতই প্রয়োজনীয় যে এই বিষয়টার প্রতি পারিবারিক বা সামাজিক একটু দৃষ্টিপাতই দিতে পারে একটি মেয়েকে নিরাপদ মাতৃত্ব। জি সুপ্রিয় দর্শক, আজকে আমাদের আলোচনার বিষয় প্রসব পূর্ব সেবা। আর এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আমাদের মাঝে আজ উপস্থিত আছেন এদেশের একজন স্বনামধন্য চিকিৎসক, সেই সাথে আমাদের মতো জুনিয়র ডক্টরদের অত্যন্ত প্রিয় শিক্ষক প্রফেসর ডাক্তার ফারহানা দেওয়ান ম্যাডাম। ম্যাডাম বর্তমানে ম্যাডাম তাছাড়া ম্যাডাম দায়িত্ব পালন মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগীয় প্রধান হিসেবে সরোয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে দায়িত্ব পালন করেছে। এছাড়াও ম্যাডামের পেশাগত জীবনে অনেকটা সময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, সিলেট মেডিকেল কলেজ হাসপাতালে তার দায়িত্ব পালন করেছে। ম্যাডাম বর্তমানে কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে আছে সাফোগে। পাশাপাশি ম্যাডাম বিভিন্ন ধরনের দেশি বিদেশি ট্রেনিং করেছেন এই অবস্টেট্রিক এবং গাইনিকোলজিক্যাল বিষয়ে। সেই সাথে ম্যাডাম আমাদের জ্যাপাইগো ট্রেনিং করেছে ইন্দোনেশিয়াতে এবং এমএনএস ট্রেনিং করেছে সিডনি অস্ট্রেলিয়াতে। তো ম্যাডাম আপনার তো অনেক অনেক ব্যস্ততা, এই ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দেওয়ার জন্য মানে আপনার কাছে অনেক 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 ধন্যবাদ। আপনাকে স্বাগতম ম্যাডাম স্টুডিওতে। ধন্যবাদ, তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি। ম্যাডাম কেমন আছেন? ভালো। আচ্ছা ম্যাডাম, আজকে তো আমরা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনার বিষয় নির্ধারণ করেছি প্রসব পূর্ব সেবা। তো সেইখান থেকে ম্যাডাম প্রথমেই আপনার কাছে জানতে চাচ্ছি প্রসব পূর্ব সেবাটা কি, বা প্রসব পূর্ব সময়টা কতখানি সময় বুঝাচ্ছি? ধন্যবাদ দিনা তোমার প্রশ্নের জন্য। আমার মনে হয় যে প্রসব পূর্ব সেবাটি একটি খুবই গুরুত্বপূর্ণ জিনিস, যেটা আমাদের সবার জানা দরকার। আজকে দর্শকরা যারা আমার এখানে সেটের সামনে বসে শুনছেন, আমি আশা করি অনেক প্রেগনেন্ট মারাও আছেন যারা এটা শুনছেন। প্রসব পূর্ব সেবা হচ্ছে সিস্টেমেটিক ভাবে, নিয়মিত ভাবে একটি প্রেগনেন্ট মহিলাকে প্রসব পূর্ব ভাবে, প্রসব পূর্ব মানে ডেলিভারির আগে, তার মানে ডেলিভারির আগে তাকে যদি আমরা নিয়মিত সেবা দিতে পারি, চেক আপ করতে পারি প্রথম থেকে শুরু করে 9 মাস পর্যন্ত, সেটাকে বলা হয় প্রসব পূর্ব সেবা। আচ্ছা, তার মানে একটা প্রেগনেন্ট মেয়ে পুরো প্রেগনেন্সিতে যে সিস্টেমেটিক ভাবে যে সেবাটা নিবে সেটাই হচ্ছে প্রসব পূর্ব সেবা। তো এই সেবাটার ম্যাডাম আপনি বললেন যে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেবাটার প্রয়োজনীয়তা কেন, বা কেন গুরুত্বপূর্ণ, কেন মায়েরা আসবে এই সেবাটার জন্য? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, আমি সবাইকে জানাতে চাই যে প্রেগনেন্সি হলে আমরা জানি যে প্রেগনেন্সি হলে অনেক রকম জিনিস থাকে যেটা জানা দরকার, এবং সেটা বের হয় যদি আমি প্রেগনেন্সির আগে থেকেও জানতে পারি তাহলেও ভালো হতো। না হলে আমরা সারা প্রেগনেন্সিকে যে 3 ভাগ করি, প্রথম 3 মাস, মাঝখানের 3 মাস এবং শেষের 3 মাস, তাহলে এই সময়গুলোতে প্রথম কথা আমি যখন চেক আপ করবো উনি নিয়মিত বাচ্চাটা গ্রো করছে কিনা, ভিতরে মাটা ভালো আছেন কিনা, মায়ের নিউট্রিশন ঠিক আছে কিনা, হেলথ ঠিক আছে কিনা, এটা জানতে পারবো। 2 নম্বর কথা, কোনো প্রবলেম হচ্ছে কিনা, প্রথম 3 মাসে কি হচ্ছে, মাঝখানে 3 মাসে কি হচ্ছে, বা শেষের 3 মাসে কি হচ্ছে, সেটা বুঝতে পারবো। 3 নম্বর কথা, আমি যদি কোনো প্রবলেম অ্যারাইজ করে, প্রবলেমটা বেশি গুরুত্ব আকার ধারণ করার আগেই কিন্তু আমি সেটাকে চিকিৎসা করে ফেলতে পারি। সেটাতে কি হবে, সে কোনো গুরুত্ব কমপ্লিকেশনে যাবে না এবং মাটা বেঁচে যাবে, হয়তোবা আমরা মাতৃ মৃত্যু পর্যন্ত আমরা রোধ করতে পারি। তাহলে আমরা বুঝতে পারছি যে প্রসব পূর্ব সেবার গুরুত্বটা কতখানি। হ্যাঁ জি ম্যাডাম, গুরুত্বটা খুবই প্রয়োজন মায়ের জন্য, পাশাপাশি মায়ের গর্ভে যে বাচ্চাটা বড় হচ্ছে সেই বাচ্চাটার জন্য প্রয়োজন। এখন ম্যাডাম আমরা প্রসব পূর্ব সেবা যদি বলি, তা সেখান থেকে যদি আরেকটু আগায় যাই, যে প্রসব মানে প্রেগনেন্ট হওয়ার আগে কোনো মেয়ে যদি সেবার জন্য আসে, প্রি প্রেগনেন্সি কাউন্সিলিং বা প্রি কনসেপশনাল কাউন্সিলিং যেটা আমরা বলি, সেই বিষয়ে প্রসঙ্গত যদি সেই বিষয়ে একটু বলে দেন আমাদের দর্শকদেরকে, কারণ এখানে অনেকেই আছে যারা প্রেগনেন্সি প্ল্যান করছে, তারা ভাববে যে আমরা কি প্রেগনেন্ট হলেই যাব নাকি তার আগে থেকেও আমাদের একটা চেক আপের প্রয়োজন আছে। দিনা, তার আগে আমি তোমাকে একটা কথা বলতে চাই যে আমাদের দর্শকদের মধ্যে কিন্তু ইউএস এর দর্শকও আছেন, বিদেশের আরো অন্য দেশেরও আছেন এবং বাংলাদেশের আছেন। বাংলাদেশের মধ্যে 2 রকম আছেন, যারা একটু ইলিটারেট, লেখাপড়া জানেন না, কিছুই জানেন না, আবার অনেক লিটারেট আছেন। আজকাল তো রুগীরা অনেক
শিক্ষিত, অনেক কিছু জানে, দেখা যায় ইন্টারনেট ঘেটে ইন্টারনেট সার্চ করে আমাদের কাছে আসে। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে প্রসব পূর্ব সেবা এটা আমার জন্য, আমি সবসময় বলি যে এটা একটা ড্রিম সিচুয়েশন আমাদের জন্য। যেই দেশে 50% ডেলিভারি বাড়িতে হচ্ছে সেখানের জন্য ড্রিম, কিন্তু সত্যি এখন অনেক কাপড় আসে, এসে বলে কি আপা আমরা বাচ্চা নিতে চাই, আপনি বলতে পারেন যে আমাদের কোনো সমস্যা হতে পারে কিনা বা কোনো চেক আপের। এত ভালো লাগে আমার, সেদিন মনটা একদম ভরে যায়। কেন? এটার কারণ হচ্ছে খুব সিম্পল একটা জিনিস, আমি যদি তার শুধু হিমোগ্লোবিনটা দেখে নিই এনিমিয়া আছে কিনা, আমি যে ব্লাড গ্রুপটা দেখিনি তার ব্লাড গ্রুপ পজিটিভ না নেগেটিভ, আমি যে ব্লাড সুগার করে দেখি তার একটু ডায়াবেটিস আছে কিনা, আমি যে দেখি তার প্রেশার আছে কিনা, ছোট্টখাট্ট জিনিস দেখলে আমি কিন্তু ট্রিটমেন্ট করতে পারি। আজকাল দেখা যায় থাইরয়েডের প্রবলেম নিয়ে অনেক রোগীরা আসে। কেন? থাইরয়েড কিন্তু খুব বেড়ে গিয়েছে থাইরয়েড প্রবলেম, কিন্তু থাইরয়েড ট্রিটমেন্ট যদি আমি করি, এই ট্রিটমেন্ট কিন্তু ওষুধ খেতে পারে, সে প্রেগনেন্সির সময় ওষুধও খেতে পারবে, কোনো অসুবিধা হবে না। কিন্তু যদি থাইরয়েড প্রবলেম নিয়ে সে প্রেগনেন্সি নেয় তাহলে কিন্তু বাচ্চা একটা বিকলাঙ্গ হওয়ার একটা চান্স থাকে। সেরকম ডায়াবেটিস সম্বন্ধে আমি একটু বলে দিতে চাচ্ছি অডিয়েন্সকেও। ডায়াবেটিস যদি আনকন্ট্রোল ডায়াবেটিস থাকে কনসিভ করার সময়, তাহলে কিন্তু বাচ্চা জন্মগত ত্রুটি হতে পারে। কত বড় একটা আমাদের জন্য প্রয়োজন জানার, একটা কত বড় একটা জিনিস যে আমরা যদি জানি যে ডায়াবেটিস কন্ট্রোল করলে প্রেগনেন্সি কিন্তু আবার নিতে পারবে। তবে একটা জিনিস মনে রাখতে হবে, ডায়াবেটিস কন্ট্রোল করলে সুইচ ওভার করতে হবে ওষুধে। তার মানে কেউ যদি ডায়েটে কন্ট্রোল ছিল, কেউ যদি ওরাল ওষুধে কন্ট্রোল ছিল, তাকে কিন্তু ইনজেকশনে চলে যেতে হবে, সেটা তো ডক্টরই বলবে। কিন্তু এই যে প্রসব পূর্ব সেবার জন্য এই জিনিসটা, প্রসব একদম প্রি কনসেপশন কাউন্সিলিং এর এটাই গুরুত্ব। আমার খুব ভালো লাগলো যে তুমি এত গুরুত্বপূর্ণ একটা ইস্যু বললে, যাতে সবাই জানতে পারেন যে প্রেগনেন্সি নেওয়ার আগে যদি আমাদের কাছে আসেন তাহলে আমরা কিন্তু জাস্ট সিম্পল চেক আপ করে ওনাদেরকে বলে দিতে পারবো। আমাদের দর্শকদের কাছে অনুরোধ থাকবে যারা প্রেগনেন্সি প্ল্যান করছেন, দয়া করে এই যে ছোট ছোট জিনিসগুলো যাতে আপনাদেরকে ধরিয়ে দেওয়া যায় এবং একটা ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি থেকে আপনারা যাতে রেহাই পান, সেজন্য আপনারা প্রেগনেন্সি প্ল্যান যারা করছেন তারা জাস্ট একটা ভিজিট ডাক্তারের সাথে দিয়ে আসেন, একবার চেক আপ করলে আপনি আপনার হাজবেন্ড সহ অনেক উপকার পেতে পারেন। আমরা ম্যাডামের কথা থেকেই বুঝতে পারলাম। তো ম্যাডাম, আমরা আবার আমাদের প্রসঙ্গে যদি ফিরে আসি, প্রসব পূর্ব সেবার ব্যাপারে, তাহলে আমরা প্রথমে জানতে চাচ্ছি যে প্রসব পূর্ব সেবা এটা যেহেতু সিস্টেমিক একটা চেক আপ, তাহলে ম্যাডাম ওরা মানে রুগীরা কয়বার আসবে ডক্টরের কাছে সেবার জন্য, কয়বার আসবে বা কতবার ভিজিট একেবারে ম্যান্ডেটরি? জি, অ্যাকচুয়ালি হয় কি, সায়েন্স তো ডেভেলপ করে, সায়েন্স চেঞ্জ হয়, তাই না? তো প্রথমে যখন আমাদের ছিল তখন আমরা বলতাম প্রত্যেক মাসে একবার করে, তারপরে যখন শেষে যাব লাস্টের দিকে আমরা দুবার, আর একদম শেষের মাসে আমরা বলতাম যে উইকলি। ওটা এখন চেঞ্জ হয়ে গেছে, তারপরে এসেছিল 4বার, তারপরে বলেছে না 8বার ভিজিট, 8টা সারা প্রেগনেন্সিতে 8টা ভিজিট। কিন্তু কেউ যদি 4টা ভিজিটও করে তাহলেও যথেষ্ট। এই চেক আপের মধ্যে প্রত্যেকবার আমরা তার সিমটম জানবো, তার ইনভেস্টিগেশন করব, তার বাচ্চাটার ভিতরে ভালো গ্রো করছে কিনা দেখবো, এবং তাকে ওষুধ দিব, অ্যাডভাইস দিব। এটা প্রত্যেকবারই আমরা করব। তাহলে মিনিমাম 4বার আমরা বলি, কিন্তু 8টা হলে ভালো হয়। আচ্ছা ম্যাডাম, এটা তো আমরা এখন যে বৈশ্বিক মহামারীর মধ্য দিয়ে যাচ্ছি, সেখানে একটা প্রশ্নই আসে যে আমরা গর্ভবতী মায়েরা তার মধ্যে খুবই নাজুক পরিস্থিতি আছে, যেহেতু তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ওভাবে থাকে না। আমরা বলি যে গর্ভবতী অবস্থায় রোগ প্রতিরোধ ক্ষমতাটা একটু কমে যায়। তো এই নাজুক পরিস্থিতিতে তারা কি এভাবেই ভিজিটে আসবে, নাকি তাদের জন্য আমরা অন্য কোনো প্রোটোকলের মধ্য দিয়ে তাদেরকে বলবো বা তাদের জন্য অন্য কোনো ব্যবস্থা করব যাতে তাদের সামাজিক দূরত্বটাও মেনটেন করতে পারে, আবার পাশাপাশি তাদের মা এবং বাচ্চার নিয়মিত চেক আপটাও হয়? সে ব্যাপারে আমাদেরকে যদি একটু বলতেন ম্যাডাম, বা আমার দর্শকদের খুব জন্য। ভালো লাগছে দিনা যে তুমি এই ইস্যুটা তুলেছো। সত্যি কথা, এই আমরা এই করোনা প্যান্ডেমিকে আমরা খুবই ভয়, আমি নিজে ভয় থাকি, বের হতে ভয় লাগে, চলতে ভয় লাগে, মনে হয় করোনা হয়ে যেতে পারে। আল্লাহর রহমতে আল্লাহ সুস্থ রেখেছেন। সেরকম যখন প্রেগনেন্ট মহিলারা আসে ওরা যে কি ভয়ে থাকে। এখন কথা হলো যে আমি দুইটার সম্বন্ধেই বলতে চাই, যে যারা প্রেগনেন্সি আছে করোনা হয় নাই, অথবা যারা প্রেগনেন্সিতে করোনা হয়ে গেছে, তাহলে কিভাবে ওনারা চলাফেরা করবেন। যারা প্রেগনেন্ট হয়েছেন, করোনা নেই, এখনো ওনার করোনা হয়নি, আমরা সবসময় বলি ওনাদের একটু সাবধানে থাকতে, বাসায় একটু বেশিরভাগ সময় বাসায় থাকার চেষ্টা করতে, এবং বাসায় যদি বাইরে কেউ আসে তার সামনে অবশ্যই মাস্ক পরে থাকতে হবে, নিয়মিত হাত ধুতে হবে, সবার থেকে ডিস্টেন্স মেনটেন করতে হবে, সুষম খাবার খেতে হবে, ওয়েল কুকড ফুড খেতে হবে, এইভাবে থাকবে। এবং ডাক্তারের কাছে যে চেক আপে যায়, করোনা নেই, খুব সাবধানে যাবেন, চেক আপ করে আসবেন,
এবং মাঝখানের চেক আপ গুলা টেলিমেডিসিনের মাধ্যমেও হতে পারে, কোনো প্রয়োজন নেই যে একদম 8 বার, আমরা কিন্তু ভিজিট কমিয়ে দেবো। এবং যার করোনাও হয়েছে সেও কিন্তু একটু কম ভিজিটে আসবে, আর 4 বারের বেশি আসবে না, 1 নম্বর। 2 নম্বর কথা হলো সে যখন ডক্টরের কাছে আসবে ডক্টরের সাথে প্রায়র অ্যাপয়েন্টমেন্ট, আগে অ্যাপয়েন্টমেন্ট করে আসবে, যাতে সরাসরি এসেই ঢুকে যেতে পারে, কোনো ভিড়ের মধ্যে বা অন্য কারোর সঙ্গে তার বসতে না হয়, এবং দেখিয়ে চলে যাবে চেক আপের পরে। এবং সে যেন বাসায় খুবই সাবধানে থাকে, আইসোলেটেড থাকে, মাস্ক পরে থাকে, ঠিক মতো খাবার দাবার করে, আমরা ট্রিটমেন্টের কথা বলি, ট্রিটমেন্ট নিবে, নর্মাল প্রেগনেন্সি যেসব ওষুধ আমরা দেবো সেগুলা নিবে। এই জিনিসগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যাদের করোনা হয়েছে তাদের ক্ষেত্রেও। মনে রাখতে হবে যে উনাকে যাতে করোনাটা না বেড়ে যায়, কারণ আমরা জানি 80% কিন্তু এটা একটা আশার বাণী যে 80% কিন্তু প্রেগনেন্সিতেও থাকে, 80% দেখা যায় ওনাদের কিছু হয় না, অল্পের মধ্যে দিয়েই ভালো হয়ে যান ওনারা। আচ্ছা, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। ম্যাডাম আপনার আমাদের এখানে অনেকেই কমেন্ট করেছে, তার মধ্যে মেহেদি হাসান একজন ধন্যবাদ জানিয়েছে আপনাকে এই ইস্যুটি নিয়ে আলোচনা করার জন্য। ফারহানা হোসেন উনি ধন্যবাদ জানিয়েছে। আরেকজন ম্যাডাম সাউন্স তাসনুবা নামে একজন, উনি জানতে চেয়েছে জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস সম্পর্কে যদি একটু বলতেন। তাসনুবাকে, মেহেদি হাসান এবং আমি অ্যাকচুয়ালি বলতে চাচ্ছিলাম, দিনা মাঝখানে ভুলে গেছিলাম যে আমি বলতে চাচ্ছিলাম কম ভিজিট হলেও কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হলো যে উনাদের জন্য যেটা করতে পারি, মাঝখানে আমরা টেলিমেডিসিন আমরা মাধ্যমে জি ম্যাডাম। চিকিৎসাটা দিতে পারি। সত্যি কথা কি, করোনা আসার আগে আমি নিজেও ভালো করে জানতাম না যে টেলিমেডিসিন কি বা এটার গুরুত্ব কি, কিন্তু আমরা সবাই জানি যে রোগীরা যখন আমাদের দেখাতে আসে, ডাক্তারকে দেখলে কিছু হলো সে মানে স্বস্তি ফিল করে, সে খুশি হয়, ডাক্তারকে দেখলে তার একটা স্যাটিসফ্যাকশন হয়, তারপরে যায় চিকিৎসা, তারপরে যায় তার প্রবলেম বলতে পারে, তারপরে আমরা ট্রিটমেন্ট দিই না। এখন টেলিমেডিসিন হচ্ছে এমন একটা মাধ্যম যার মাধ্যমে সে সেফও থাকলো, সে আমাদের দেখাতেও পারলো, সে আমাদের সাথে কথাও বলতে পারলো। এখন 4টা ভিজিট যদি হয় মাঝখানে, কিন্তু মনে করো আজকে দেখি আর 2 দিন আগে দেখেছি আজকে হঠাৎ করে একটু পেইন হচ্ছে, তার একটু পেটে ব্যথা হচ্ছে, তার একটুখানি বমি হচ্ছে, এখন কি করবে? সে কি আবার দৌড়ে আমার কাছে আসবে? আমি তো বলেই দিয়েছি বারবার না আসতে। তাহলে সে কিন্তু ওই মাঝখানে ভিজিটটা আমার সাথে বাই টেলিফোন, বাই ভিডিও, আজকাল হোয়াটসঅ্যাপ আমাদের সবার কাছেই আছে, ইজিলি হোয়াটসঅ্যাপেও সে কথা বলতে পারে, অথবা অ্যাপস এর মাধ্যমেও টেলিমেডিসিনে আসতে পারে। এখন আমি সে কোয়েশ্চেনটাতে আসছি যে আমাকে তাসমা যেটা জিজ্ঞেস করেছিল যে জেস্টেশনাল ডায়াবেটিস। জেস্টেশন ডায়াবেটিস হচ্ছে যে অন্য সময় ভালো থাকে, প্রেগনেন্সি হলে ব্লাড সুগারটা বেড়ে যায়। এইটার জন্য ভয়ের কিছু নেই, যেটা যেটা করতে হবে, সে যদি একটা মহিলা যদি সেকেন্ড টাইম প্রেগনেন্ট হয়, ফার্স্ট টাইম তার ডায়াবেটিস হয়েছিল, ডেলিভারির পর ডায়াবেটিস ভালো হয়ে গেছে, আবার প্রেগনেন্সি হচ্ছে, সে যদি আরেকটা প্রেগনেন্সির আগে সে প্ল্যান করে প্রেগনেন্সি নেয়, সে কিন্তু ব্লাড সুগারটা খেয়াল করে নিবে। ওই বাচ্চার বয়স যদি 2 বছর হয়, এখন আবার সে বাচ্চা নিতে চাচ্ছে, এর মধ্যে কিন্তু আমরা বলেছি জেস্টেশন মানেই হলো প্রেগনেন্সি ডায়াবেটিস, প্রেগনেন্সি ডেলিভারি হয়ে গেল ডায়াবেটিস নেই, কিন্তু কিছু পার্সেন্টদের একটু থেকে যেতেও পারে। তাহলে সে যদি মাঝখানে পিরিয়ডে জেনেই থাকে যে না আপনার ডায়াবেটিস নেই, তাহলে সে যখন আবার প্রেগনেন্সি প্ল্যান করবে তাহলে অবশ্যই সে ব্লাড সুগার করাবে। শুধু তাই না, সে কিন্তু তার আমরা যেটা বলি হিমোগ্লোবিন A1, HbA1c যেটা, সেটা আমরা করি, ওটাতে বোঝা যায় গত 3 মাসে তার ডায়াবেটিসের প্রবলেম কি ছিল, ব্লাড সুগার লেভেল কত ছিল। তাছাড়া তার যখন প্রেগনেন্সি হবে সে কিন্তু অবশ্যই ব্লাড সুগারটা ঠিক মতো দেখে প্রেগনেন্সি নিবে, এবং প্রেগনেন্সি হওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেক মাসে তাকে ব্লাড সুগার চেক করতে হবে, কারণ তার ওই ভয়টা, তার ওই রিস্কটা আছে যে তার আবার ডায়াবেটিস হতে পারে। কিন্তু আমি বারবার বলছি, আমি আগেও বলেছি, ডায়াবেটিসের চিকিৎসা করলে কোনো ভয় নেই। ডায়াবেটিসের ব্লাড সুগার যদি উইথিন কন্ট্রোল থাকে তাহলে ইনশাল্লাহ মা বাচ্চা ভালো থাকে। তবে এই ডায়াবেটিস যাদের প্রেগনেন্সি তাদের একটু বেশি ভিজিলেন্ট হতে হয়, একটু ডক্টরের কেয়ারে থাকতে হয়, রেগুলার ডায়েট এবং ডায়াবেটিস এর প্রয়োজনে ইনসুলিন এগুলা যেতে হয়, এবং এগুলা মনিটরিং করতে হয়। যত প্রেগনেন্সি বাড়বে ব্লাড সুগার লেভেল বাড়তে পারে, এর জন্য এই ইনসুলিনের লেভেলটাকেও সেভাবে কন্ট্রোলে রাখতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন। তারপরেও আমাদের ম্যাডামের সাথে যদি সরাসরি যোগাযোগ করতে হয়, যেহেতু এখন প্যান্ডেমিক সিচুয়েশন, ম্যাডামরা আসলে খুবই স্বল্প পরিসরে আপনাদের জন্য কিছুটা সময় দেওয়ার চেষ্টা করছে। সেন্ট্রাল হাসপাতালে ম্যাডামকে পাবেন, পাশাপাশি গুলশানে লেকভিউ হসপিটালে ম্যাডামকে পাবেন। সেন্ট্রাল হসপিটালে শনিবারে আর লেকভিউ হসপিটালে মঙ্গলবারে আপনারা পেতে পারেন। ম্যাডামরা খুবই স্বল্প পরিসরে আপনাদেরকে সেবা দেওয়ার জন্য উপস্থিত থাকবে। আচ্ছা ম্যাডাম, এরপরে আমরা প্রথমেই তো কথা আপনি বললেন ম্যাডাম যে এই প্রোগ্রামটা তো আসলে দেশ বিদেশ সব জায়গায় দেখছে, পাশাপাশি দেশের অত্যন্ত প্রত্যন্ত এলাকা থেকেও দেখতে পারে।
তো সেই ক্ষেত্রে অনেক সময় প্রশ্ন থাকে যে আমাদের এই যে চেক আপ বা আমাদের এই যে নিয়মিত একটা চেক আপ যে করতে বলি আমরা প্রসব পূর্ব সেবা, এই সেবাটা কি সবসময় অবসগাইনি স্পেশালিস্টের কাছ থেকে নিতে হবে বা একজন এমবিবিএস ডাক্তারের কাছ থেকে নিতে হবে, নাকি যে কোনো যারা মোটামুটি ট্রেন তারাও দিতে পারে এই ধরনের? কারণ অনেক সময় বলে যে আমরা তো ডক্টরের কাছে যেতে পারি না, বাসা থেকে ডক্টরের যেই ডক্টর যেখানে থাকে দেখা যায় যে অনেক দূরত্ব, তার জন্য আমরা রেগুলার চেক আপে থাকি না। তো সেই ক্ষেত্রে তাদের জন্য একটু বলেন ম্যাডাম যে তারা চেক আপটা আসলে কোথা থেকে অ্যাভেল করতে পারে। দিনা, তোমাকে আমি অনেক ধন্যবাদ দিচ্ছি এই ইস্যুটা তোলার জন্য, কারণ এই ভুল ধারণাটা যাতে আমাদের না থাকে যে ডক্টররাই সেবা করবে, এটা আমরা আমাদের যারা বাইরের অডিয়েন্স ওনারা আমাদের চেয়ে ভালো জানে। মিডওয়াইফ বলে একটা ক্যাডার আছে যারা দেখতে পারে, এবং ওইসব দেশে এটা যদি আমেরিকা হয়, কানাডা হয়, ইউকে হয়, ওখানে কিন্তু মিডওয়াইফরাই সব করে। আমি যখন ইন্দোনেশিয়া ট্রেনিং করতে গিয়েছি আমি দেখেছি ওখানে ডক্টর কিন্তু থাকে না, মিডওয়াইফরা রোগী চেক আপ, অ্যান্টিনাটাল, প্রসব পূর্ব সেবা, ডেলিভারির সময় ওনারাই থাকেন। প্রয়োজনে যখন একটা প্রবলেম হয় তখন কিন্তু ডক্টরকে ওনারা কল দেন। তো মিডওয়াইফ হচ্ছে এমন একটি ক্যাডার যারা প্রেগনেন্সি কে চেক আপ করবে, এবং এই যে প্রেগনেন্সি চেক আপটা নিয়মিত ভাবেই সে করবে। প্রত্যেক ভিজিটে সে সিমটম জিজ্ঞেস করবে, প্রত্যেক ভিজিটে সে ওজন নিবে, প্রেশার দেখবে, ইনভেস্টিগেশন করতে দিবে, ইনভেস্টিগেশনের রিপোর্ট দেখবে, সবকিছুই কিন্তু ওনারাও করেন। তার ডক্টর, আমাদের লেভেলে ডক্টর কিন্তু অনেক পরে আসবে চেক আপের জন্য। তুমি জানো যে বিদেশে কিন্তু এই সিস্টেমই নেই, ওদের দেশে কিন্তু একটা লোকালিটি থেকে কমন জিপি দেখবে বা কমন ডক্টর দেখবে, তারপরে প্রয়োজনে স্পেশালিস্টের কাছে যাবে, কিন্তু চেক আপ মাস্ট। এটা যেই করুক, এটা মিডওয়াইফ হতে পারে, এটা নার্স হতে পারে, এটা এফডব্লিউভি বলি আমাদের দেশে, ফ্যামিলি ওয়েলফেয়ার ভিজিটার আছে। দিনা, তুমি জানো যে আমাদের দেশে কিছু সেন্টার আছে, যেমন উপজেলা হেলথ কমপ্লেক্স, সেখানে অবশ্য ডক্টর আছে, কিন্তু তার নিচে একটা সেন্টার আছে আমাদের, যেমন কমিউনিটি ক্লিনিকের নাম তো তুমি শুনেছো, সেখানে কিন্তু ডক্টর থাকে না, মেডিকেল অ্যাসিস্ট্যান্ট থাকে, ওনারা কিন্তু চেক আপ করেন। তাছাড়া আমাদের সিএসবিএ বলি আমরা, মানে আমরা ডেলি কিছু ট্রেনিং দিয়েছি একটা কেডারকে, ওরা হলো হেলথ অ্যাসিস্ট্যান্ট, ওদেরকে ট্রেনিং দিয়েছে, ওরা কিন্তু ডেলিভারি গুলা বাড়িতেও করতে পারে, অথবা এই মহিলাদেরকে কমিউনিটি ক্লিনিকে নিয়েও ডেলিভারি করতে পারে। আচ্ছা, তাহলে আমাদের প্রসব পূর্ব সেবা নিতে হবে, সেই সেবা বাড়ির কাছে আপনি যেখানেই পাবেন, যেখানেই স্বাস্থ্য কেন্দ্র পাবেন, নিয়মিত আপনি যদি যান অবশ্যই সেই মাটি চেক আপ থেকে কেউই দূরে থাকবে না। এখন ম্যাডাম এই সময় আরেকটা ব্যাপারে খুব সবার প্রশ্ন থাকে যে ভ্যাকসিনেশন, যে টিটেনাস ভ্যাকসিনেশনের ব্যাপারে। যদিও আমাদের ইপিআই শিডিউলে 15 থেকে 49 বছর বয়সীর আমরা টিটেনাস ভ্যাকসিনেশনের আন্ডারে এনেছি, তারপরেও দেখা যায় অনেকেই কমপ্লিট করে না। সেক্ষেত্রে তারা ভ্যাকসিনেশনটা কখন নিবে বা কমপ্লিট না থাকলে কি ডোজে নিবে, এই ধরনের প্রশ্নগুলো সবসময় করে থাকে। তো এই ব্যাপারে একটু ক্লিয়ার হওয়ার জন্য আপনার কাছে তার আগে দিনা, আমি তোমাকে একটা খুব মজার ব্যাপার বলতে চাই, যে আমি বলেছিলাম একটু আগে যে আমি খুব পাবলিক হেলথ কাজ করতাম না, আমি অনেক গ্রামে গঞ্জে যাই, বাংলাদেশের সব জায়গায় আমি ইমার্জেন্সি অবস্টেট্রিক্যাল সার্ভিসের জন্য ঘুরে বেড়াই, তখন দেখেছি, যেটা ঘুরে বেড়াই মানে কাজের জন্য যাই আর কি, তখন দেখেছি যে আমাদের দেশে ছোট ছোট মেয়েরা 15 বছরের বয়সে যে টিকার একটা শিডিউল আছে, তুমি যার কথা বললে 5টা টিকা, ওরা কিন্তু সবাই নিয়ে ফেলে, বরং শহরেই দেখা যায় যে ওনারা নেন না। আমি জানি না কেন, শিডিউল গুলা বা সার্ভিসটা শহরে কম অ্যাভেলেবল। তবে যদি কেউ 5টা ডোজ নিয়ে থাকে, প্রেগনেন্সিতে আর লাগবে না, কোনো প্রেগনেন্সিতে টিকা লাগবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, কেউ যদি না একদম না নিয়ে থাকে, তাহলে প্রেগনেন্সিতে টিকা নিতে হবে। কখন নিতে হবে? 5 মাসে একটা, 6 মাসে একটা, 1 মাস গ্যাপে 2টা টিকা। আচ্ছা, কেউ যদি আগে নিয়েছে, কমপ্লিট করেনি, এমন হতে পারে 3টা নিয়েছে, লাস্টেরটা ছিল বুস্টার 1 বছর পরে, তারপরে ছিল বুস্টার 1 বছর পরে, নেয় নাই, 2 বছর আগে নিয়েছে, বাট 2টা বাকি। এখন কিন্তু সে প্রেগনেন্সিতে একটা নেবে, 2টা নিতে পারবে না। তারপরে বেবি হয়ে গেলে পরবর্তীতে আরেকটা নেবে, এটা একটু মাথায় রাখতে হবে। আর কারো যদি একটা থাকে বাকি, সে নিয়ে নিতে পারবে, প্রেগনেন্সিতে একটাই নেবে। আচ্ছা, আরেকটা ব্যাপার একটু ক্লিয়ার করে দেই, যে যার বাচ্চা, কেউ যার প্রত্যেক যে 5টার একটাও নেয়নি, সে কিন্তু প্রত্যেক প্রেগনেন্সিতে টিটি নিবে। কখন নিবে টিটি ভ্যাকসিনটা? কখন নিবে? সে নিবে তার বাচ্চা, যদি তার আগের বাচ্চা থাকে, আগের একটা বাচ্চা আছে, বাচ্চার বয়স 5 বছরের বেশি, তাহলে কিন্তু আবার 2টা নিতে হবে। কিন্তু ছোট বাচ্চা, আগের বাচ্চাটা যদি 1 বছর থাকে বা 5 বছরের কম থাকে, তাহলে কিন্তু একটা নিলেই হবে। ধন্যবাদ ম্যাডাম। টিটানাস ভ্যাকসিনেশন নিয়ে যে ধরনের একটা ভুল ধারণা বা অনেক সময় দেখা যাবে বেশি ধারণাও থেকে থাকে, তাহলে সেটা ক্লিয়ার হয়ে যাবে। তো ম্যাডাম, এখন প্যান্ডেমিক সিচুয়েশনে ভ্যাকসিন আসলেই আরেকটা ভ্যাকসিনের কথা মাথায় চলে আসে, যে কোভিড-19 ভ্যাকসিন। এখন
আমাদের দেশে এখনো শুরু হয় নাই, যদিও বাইরে অলরেডি অনেকেই ভ্যাকসিনের আন্ডারে চলে গেছে, কেউ হয়তো বা সেকেন্ড ডোজও নিয়ে ফেলেছে। আমাদের তো সামনেই শুরু করবে আশা করছি। তো সেক্ষেত্রে প্রেগনেন্সিতে বা প্রেগনেন্ট মহিলারা কি এই ভ্যাকসিন কাভারেজের আন্ডারে আসবে, বা না আসলেও তারা মানে কেন আসছে না, বা তাদের ব্যাপারে আমাদের প্ল্যানটা কি? অ্যাকচুয়ালি প্রেগন্যান্সি থেকে নাই দিতে বলছে কোভিড এর ভ্যাকসিনটা, এটা না দেওয়ার কথাই বলা হচ্ছে। এবং প্ল্যান এমন হতে পারে ডেলিভারি পরেও নিতে পারে, এখন তো এত সহসা করোনা যাবে না, ডেলিভারি পরেও নিতে পারে। তবে একটা জিনিস আমাদের সবার জেনে রাখা ভালো, যে সত্যি কথা কি ভ্যাকসিনটা নতুন তো আমরা কেউই এটা সম্বন্ধে জানি না, কিন্তু একটা তথ্য মানে আমরা সবাই জেনে রাখা ভালো, সেটা হলো যে কোনো ওষুধ প্রেগন্যান্সিতে দিলে সেটা কিন্তু প্রথম 3 মাসে আমরা অ্যাভয়েড করতে বলি। তো হয়তো আরো গবেষণায় বের হবে যে হ্যাঁ প্রেগনেন্সিতে পরে দেওয়া যেতে পারে, এই মুহূর্তে বলা হচ্ছে প্রেগনেন্সি অ্যাভয়েড করতে। হয়তো আরো গবেষণা, যেমন আমরা অনেক গবেষণা, এখন তো করোনা প্রায় বছরখানেক হয়ে গেল, এর মধ্যে অনেক স্টাডি আমরা পেয়েছি। প্রথম থেকে বলা হতো কোনো ক্ষতি নেই ক্ষতি নেই, আবার কিছু স্টাডি আসছে হ্যাঁ কিছু কিছু অ্যাবর্শন হয়ে যাচ্ছে, কিছু স্টাডি আসছে যে ভার্টিক্যাল ট্রান্সমিশন, মানে বাচ্চা যখন মায়ের থেকে ডেলিভারি হতে থাকে তখনও কিন্তু ওর কিছু মানে করোনা হওয়ার একটা চান্স থাকে, এরকম কিন্তু অনেক কিছু আমরা বিভিন্ন স্টাডি থেকে তথ্য থেকে পাচ্ছি। তবে প্রেগনেন্সিতে ভ্যাকসিন অ্যাভয়েড করার কথা এখন পর্যন্ত বলা হচ্ছে, ভ্যাকসিনটা মাত্র বের হয়েছে এবং আমাদের দেশে এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি, বাট এখন পর্যন্ত বলা হচ্ছে প্রেগনেন্সিতে অ্যাভয়েড করছে। তবে আমি জানি না যে 2-3 মাস পরে আবারও কোনো স্টাডি বের হবে কিনা। ধন্যবাদ ম্যাডাম। এখন ম্যাডাম আমরা জানতে চাচ্ছি এই পর্যায়ে যে চেক আপে আসলো গর্ভবতী মায়েরা, তো অ্যাজ এ হোল তাদের লাইফস্টাইলের ব্যাপারে বা খাদ্য তালিকা বা তাদের বিশ্রাম এসব ব্যাপারে আমরা আসলে কি ধরনের উপদেশ তাদেরকে দিয়ে থাকি একটা গর্ভবতী মায়ের জন্য? দিনা ঠিক আছে, আমরা অ্যাডভাইসটা বলবো, কিন্তু আমার মনে হয় আমরা সুযোগ পেলে কিন্তু একটু ইনভেস্টিগেশন গুলো আমি একটু যেতে চাই, সেটা আমরা পরে না হয় বলি। হ্যাঁ, আর তুমি যেহেতু জানতে চাইছো ওনাদের আমরা কি অ্যাডভাইস দিব, একটা জিনিস কি যে প্রেগনেন্সিতে আমরা রেস্টের কথা বলবো, আমরা খাওয়া দাওয়া সম্বন্ধে বলবো, আমরা চলাফেরা সম্বন্ধে বলবো, আর খাওয়া মানে জার্নি বা এগুলো কিছু। রেস্টের ব্যাপারে হচ্ছে যে অ্যাকচুয়ালি কোনো জার্নি করা যাবে না, যেমন লং জার্নি অ্যাভয়েড করা ভালো। আমরা জানি অনেকে এসে বলে আমি তো বাই রোড যাবো, বাই রোড জার্নিও তো হেক্টিক, তার মধ্যে ট্রেন জার্নি ঠিক আছে, একটা রাতে কমফোর্টেবলি কেউ ট্রেনে জার্নি করতে পারে, প্লেন জার্নি মনে হয় ছোট্ট, মানে টাইমটা ছোট, কিন্তু একটা এয়ারপোর্টে যাও আবার নামো আবার এয়ারপোর্ট, এগুলো সবকিছু মিলাই কিন্তু একটা হ্যাসেল হয়, তাই না? তো প্রথম কথা হলো কোনো জার্নি কোনো এক্সারশন এগুলো অ্যাভয়েড করতে হবে। 2 নম্বর কথা রেস্ট নিতে হবে। রেস্টটা কেমন, সেটা হলো রাতে 7 থেকে 8 ঘন্টা, দিনে 2 ঘন্টা। এখন এই প্রশ্নটা কিন্তু বলার সঙ্গে সঙ্গে অনেক মেয়েরা ওয়ার্কিং, উনারা পারেন না, এসেই বলবে যে ম্যাডাম আমি তো বেশিরভাগ দেখা যায় যে 9 to 5 কাজ করে আমাদের দেশে, বিদেশে তো করে, আর বসে বসে কাজ। তখন আমি ওদের বলি দেখো এইটার সাথে কিন্তু কম্প্রোমাইজ নেই, বলে বিকেলে যে ঘুমাবে, বিকেলে যে শুয়ে থাকলে হবে, দিনের রেস্টটা কিভাবে? বাচ্চা তো মুখে কিছু খায় না, বাচ্চা মায়ের প্লাসেন্টা থেকে সব নেয়, ও যে ইউট্রাসের মধ্যে গ্রো করে ও তো ভিতর থেকে শুধু প্লাসেন্টা থেকে ব্লাড থেকে মায়ের ব্লাড থেকে সে সব নেয়। তো মা যদি রেস্ট না নেয় বাচ্চাটা গ্রো কিভাবে করবে? এবং একটা সময় যখন গ্রোথ ঠিক মতো না হয়, প্রথম দিকে দেখা যায় প্রবলেম হয় না, তুমি জানো দিনা 7-8 মাস পর থেকে বা 6-7 মাস পর থেকে যে গ্রোথ কম হচ্ছে, তখন এটার পিছিয়ে আমরা লাগি রেস্ট নাও, ওরা তখন অস্থির হয়ে যায় কি কি ওষুধ খেলে বাচ্চা বড় হবে, ওষুধ তো নেই কোনো, শুধু রেস্ট দিলে প্লাসেন্টার সাপ্লাইটা ভালো হবে। এখন এইটার বেশ একটা কম্প্রোমাইজে আমরা আসি, আমরা বলি ঠিক আছে তোমরা অফিসে লাঞ্চ টাইম কিরকম, বলে যে লাঞ্চ টাইম হয়তো বা 40 মিনিট বা হাফ এন আওয়ার, তখন আমি বলি ঠিক আছে খেয়ে তুমি হয়তো একটা ইজি চেয়ারের মধ্যে কিছুক্ষণের জন্য চুপচাপ শুয়ে থাকো, তাহলেও কিন্তু তোমার রেস্টটা হবে, ঘুমাতেই হবে এমন কথা না। আর ঘুমের ব্যাপারে আমি একটা কথা বলি, অনেকেই কিন্তু বলে যে দুপুরে ঘুমালে, আমাদের অনেকে বলে রাতে ঘুম হয় না, কেন হয় না? আসলে দুপুরে ঘুমায় বলে রাতে ঘুম হয় না, কিন্তু দুপুরে শুয়ে থাকতে পারে, না ঘুমালেও চলবে, বাট রাতের ঘুমটাও ঠিক মতো নিতে হবে। এবং অনেকেই আছে যে রাত জাগে, প্রেগনেন্সিতে কিন্তু এটা করা যাবে না, নিয়ম মতো রাতে ঘুমাতে হবে এবং 11টা হয়তো বা ম্যাক্সিমাম হতে পারে 10টার মধ্যে শুয়ে পড়তে হবে সকালে। এটা বিদেশের দর্শকরা হয়তো ভাবছে যে আমি এটা কি বলছি, এটা আমাদের দেশের সিচুয়েশনে বলছি, আমাদের দেশে খুব আর্লি বেডে কেউ যায় না, বাট ওইসব দেশে তো অনেকেই একটু আর্লি ঘুমায়, ওর সিস্টেমই আছে। তো তাড়াতাড়ি ঘুমাতে হবে, তাড়াতাড়ি উঠতে হবে,
মিল মানে অনেকক্ষণ না খেয়ে থাকা যাবে না। সে যদি রাতে দেখা গেল 10টায় ঘুমায় সকাল 10টায় উঠলো, তাহলে তো অনেকক্ষণ না খেয়ে থাকা না, এটা কিন্তু তার ব্লাড সুগার ও তার হাইপোগ্লাইসেমিয়া হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমি একটা জিনিস বলতে চাচ্ছি, সেটা হলো খাবারের ব্যাপারে। খাওয়া দাওয়া তাকে একটু রেস্ট মানে সুষম মানে নিউট্রিশিয়াস ফুড খেতে হবে। ফ্রিকুয়েন্ট ছোট ছোট, অনেকে বিশেষ করে প্রথম 3 মাসে তো ওজন বাড়েই না, অনেকের ওজন কমে যায়, এত বমি হয়, খেতে পারে না, বমি হয় খেতে পারে না, দুটো কারণে দেখা যায় ওজন কমে যায়। তো প্রথম 3 মাসে যেটা আমরা বলি, সেটা আমরা প্রথমেই বলি না যে সব খাও সব খাও, আমরা বলি যে যেটা খেতে পারো। পেঁপে আর আনারস আমরা একটু অ্যাভয়েড করতে বলি, কারণ হচ্ছে পেঁপে হলো অ্যাবর্টিফিশিয়েন্ট হিসেবে, মানে পেঁপে খেলে অ্যাবর্শন হয়। এখন এই পেঁপের কথা যদি বলি, তখন রোগীরা বলবে আল্লাহ আমি তো 1 সপ্তাহ আগে পেঁপে খেয়েছিলাম। যে 1 সপ্তাহ আগে খেয়েছে, এখন আর কিছু দরকার হওয়া অসুবিধা নেই। তো পেঁপে আনারসটা অ্যাভয়েড করতে বলি, বেশি ভাজা জিনিস, কারণ খুব গ্যাস হয়, এই জন্য বলি ভাজা জিনিস অ্যাভয়েড করতে। আর ডিম, কলা, দুধটা খুবই প্রয়োজন, মিল্কটা খুবই প্রয়োজন বাচ্চার গ্রোথে। মিল্কের মধ্যে ক্যালসিয়াম আছে, ভিটামিন আছে, এই জিনিসগুলো আছে। আর যেসব ফ্রুটস কাটলে লাল হয়ে যায়, অনেক ফ্রুটস আছে, বেদানা আছে, আরো অনেক ফ্রুটস আছে, এগুলা কিন্তু খেলে আয়রনটা তার বডিতে হবে। আর মনে রাখতে হবে সব খাবার থেকে কিন্তু আমাকে নিউট্রিশন নিতে হবে, তারপরেও আমাদের কিন্তু আমরা আয়রন খেতে বলবো, ক্যালসিয়াম খেতে বলবো। কেন বলবো? ওর বডিতে যতই থাক না কেন এলিমেন্টারি যে আয়রন তার প্রয়োজন আছে। এবং এই যে খাবে সে প্রথম 3 মাস কিচ্ছু খাবে না। আমি ইচ্ছে করে বলছি এই কথাগুলা, যে যারাই আমার প্রোগ্রামটা শুনছেন, ক্যালসিয়াম অনেক ডক্টর আছে বা অনেকে ভাবতে পারে মিডওয়াইফে হতে পারে, ঠিক আছে ক্যালসিয়াম খান, প্রথম 3 মাসে না, প্রথম 3 মাসে কিচ্ছু না, শুধু ফলিক অ্যাসিড, প্রয়োজনে বমির ওষুধ, প্রয়োজনে গ্যাসের ওষুধ। কারণ মনে রাখতে হবে প্রেগনেন্সিতে আমি আন্দাজে কোনো ওষুধ খেতে পারবো না, ওষুধ খেলে বাচ্চার অসুবিধা হতে পারে। আমি সেটা বলেছি, 10 সপ্তাহের মধ্যে বাচ্চার সব অর্গান গুলা তৈরি হয়, তো ওই টাইমে কোনো ওষুধ আমরা দিতে পারবো না যেটা আমরা জানি না তার কেমন। হ্যাঁ, তবে তোমরা তাহলে অডিয়েন্স আমাকে বলতে পারে, আমরা এতক্ষণ ধরে বললাম যে ডায়াবেটিসের চিকিৎসা, হ্যাঁ সেগুলোও তো আমরা বুঝিয়ে দিব। আমি তো আগে বলেছি যে ডায়াবেটিসে ইনসুলিন নেওয়া যাবে, ওরাল ওষুধ নেওয়া যাবে না, আমি তো বলেছি এটা। এবং আমি এটাও বলেছি থাইরয়েড ওষুধ প্রেগনেন্সিতে সেফ। প্রেশার, কিছু প্রেশার ওষুধ আছে যেটা প্রেগনেন্সিতে নেওয়া যাবে না। কেউ যদি আগে প্রেশার ওষুধ অন্য ওষুধ খেতেন, তারা কিন্তু আমরা প্রেগনেন্সিতে আসার সঙ্গে সঙ্গে আমরা যেটা সেফ, এরকম ওষুধ সবসময় সেফ ওষুধ আমাদেরকে প্রেগনেন্সিতে দিতে হবে। ড্রেস আপের ব্যাপারে কথা আছে, লুজ ড্রেস পরতে হবে, কোনো সময় টাইট ফিটিং ড্রেস পরা যাবে না, হাই হিল অ্যাভয়েড করতে হবে, সিঁড়ি উঠা নামা অ্যাভয়েড করতে হবে। এমন না যে সিঁড়ি উঠলে অসুবিধা হবে, বাট পড়ে যেতে পারে, স্কিপ করতে পারে, অনেক কিছু হতে পারে, সিঁড়িটা অ্যাভয়েড করাই ভালো, সতর্কতা নিয়ে করতে হবে। আর চলাফেরার মধ্যে মনে হয় এগুলাই, আর তো কিছু আমার মানে এই জিনিসগুলো ইম্পর্টেন্ট যেগুলো আমরা করতে বলি। আর সবসময় ইউরিনে একটা ইনফেকশনের চান্স অনেকের প্রেগনেন্সিতে থাকে, যার জন্য একটু বেশি করে পানিটা খেতে হবে। এবং যখনই প্রয়োজন তার অনেকক্ষণ না পানি খেয়ে থাকা যাবে না। অনেকে কাজের জন্য বা গার্মেন্টস এর আমাদের মেয়েরা দেখা যায় অনেক ঘন্টা পর্যন্ত দেখা যায় টয়লেটের সমস্যার জন্য তারা টয়লেটে যায় না, তখন কিন্তু ইউরিন ইনফেকশন হতে পারে। এই ইউরিন ইনফেকশন প্রেগনেন্সি খুবই খারাপ, কারণ হচ্ছে একবার যদি ইউরিন ইনফেকশন হয় এটা সহজে ভালো হতে চায় না, এবং এটার জন্য কিন্তু বাচ্চার উপরে, বাচ্চার গ্রোথে প্রবলেম হতে পারে, দেখা যায় বাচ্চাটা একটু গ্রোথে অসুবিধা হচ্ছে। ধন্যবাদ ম্যাডাম। ম্যাডাম, কমন ইনফেকশন, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনের কথা যখন আসলো, তখন পাশাপাশি আরেকটা ইনফেকশন কমনলি আসে আমাদের রোগীরা, সেটা হচ্ছে ভ্যাজাইনাইটিস, যে সাদা স্রাবের অসুবিধা বা হচ্ছে মাসিকের রাস্তা চুলকানো। তো সেই জায়গাটাও যদি আমরা অ্যাভয়েড করতে চাই, তাহলে তারা কি মেনটেন করবে, প্রপার হাইজিনটা মেনটেন করার ব্যাপারে বলেন ম্যাডাম। হ্যাঁ দিনা, খুব ভালো একটা কথা বলছো, যে ফাঙ্গাল ইনফেকশন প্রেগনেন্সিতে খুব হয়। কেন হয়? ওই জায়গাটায় যে মনিলিয়াসিস আমরা বলি, এটা হয় কারণ ওখানকার ভ্যাজানাল যে অ্যাসিডিটি থাকে, অ্যালকালাইন হয়ে যায়, প্রোটেকশনটা থাকে না অতটা, এটার জন্য হয়। এটা ট্রিটমেন্ট কি? এটা ট্রিটমেন্ট হচ্ছে সবসময় হাইজিনটা মেনটেন করতে হবে। এবং আমি একটা কথা দর্শকদের বলতে চাই, অনেকেই মনে করে যে আমি স্যাভলন ইউজ করব, আমি ডেটল ইউজ করবো, এগুলো কিন্তু করা যাবে না। এগুলা কিন্তু আরো অসুবিধা। গরম পানি, জাস্ট লিউক ওয়ার্ম ওয়াটার, তার সাথে একটু লবণ, এটা খুবই ভালো। এখন টয়লেটে তো এটা থাকে না সবসময়, কারণ আমরা তো টয়লেটে সবাই পুশ শাওয়ার ইউজ করি, সেখানে গরম পানি ওরকম করে থাকে না। কিন্তু যাদের এই হোয়াইট ডিসচার্জ বা ইচিং এর প্রবলেম হয়, প্রেগনেন্সিতে একবার হলে সারা প্রেগনেন্সি হবে, আমরা ট্রিটমেন্ট দিব, কদিন ভালো থাকবে, আবার হবে। তো এটার জন্য কি করবে, সবসময়টার জন্য সে গরম পানি ইউজ করতে পারে। তাহলে একটা ফ্লাস্কে পানি রাখা যায় এবং একটু লবণ রাখা যায়, দুটো করলেই কিন্তু
রেগুলার ভাবে এটা ইউজ করতে পারে সেটা একটা ভালো, এবং প্রয়োজনে আমরা ওষুধ দিতে পারি, আমরা অয়েন্টমেন্ট দিতে পারি, আমরা ট্যাবলেটও ইউজ করার কথা বলি, তবে অতটা প্রয়োজন হয় না। ধন্যবাদ ম্যাডাম। এই যে ধারণাটা বললেন যে স্যাভলন ইউজ করা, আমরাও আসলে ম্যাডাম দেখি হসপিটালে অনেক রোগী এসে বলে যে পানির সাথে স্যাভলন মিশিয়ে দিয়েছি বা স্যাভলন দিয়েছি। এটা তো একটা কোরোসিভ, এরকম ডিরেক্ট আসলে স্কিনে তো দেওয়া আসলেই ঠিক না। তো ম্যাডাম একটু প্রসঙ্গত বলি, যেহেতু অনেক মানুষ জানাচ্ছে, কোয়েল, ডেইজি, ওয়াজেদ, সাবরিনা, লিপি, ওনারা সবাই মানে কানাডা থেকে, আমেরিকা থেকে বা বাংলাদেশ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানিয়েছে, শুভেচ্ছা জানিয়েছে। কেউ আপনাকে মানে অনেক গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ধন্যবাদ জানিয়েছে। তো আপনারাও যে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ। ম্যাডাম এখন হচ্ছে আসি আমাদের ইনভেস্টিগেশনে যেতে পারি, ইনভেস্টিগেশন একটু বলতে চাচ্ছিলাম। যাচ্ছি ম্যাডাম, জি ম্যাডাম, ইনভেস্টিগেশনের ব্যাপারে শুনতে যাচ্ছি ম্যাডাম, একটু বলেন। কেন বলতে চাই যে ওই দেশে আমি ওদের মানে ইউএসএ বা ক্যানাডা, ওদের সিস্টেম একটু ডিফারেন্ট, যদিও উনারা তো ইচ্ছা মতো ওভার দ্য কাউন্টার ওষুধও ইনভেস্টিগেশনেও চেলেও যেতে পারেন না, বা ওষুধও খেতে পারেন না, কিন্তু কিছু ভিটামিন যেগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে ওদের দেশেও। হ্যাঁ, তা আমি ইনভেস্টিগেশন সম্বন্ধে এর জন্য বলতে চাই যে সে জেনে রাখা ভালো। একটা প্রেগনেন্ট লেডি তার জানা উচিত তার কি পরীক্ষা করা উচিত তার বাচ্চাটা কেমন আছে জানার জন্য। তাহলে ব্লাড, ইউরিন, আলট্রাসোনোগ্রাফি, 3টা পরীক্ষা আমরা করাবো। ব্লাডের আমরা কি কি করব? হিমোগ্লোবিনটা করব। এটা হিমোগ্লোবিন আকারে আমাদের দেশে আমরা করতে পারি না, আমাদেরকে সিবিসি বলতে হয়। কমপ্লিট ব্লাড কাউন্ট বললে আমার হিমোগ্লোবিনটা হয়ে যায়। 2 নম্বর কথা, ব্লাড সুগার করব। ব্লাড সুগারটা কেমন সেটা হলো যে ব্লাড সুগার যদি আমরা ফাস্টিং করি, অথবা ফাস্টিং এর চেয়ে বেশি ভালো হয় খাওয়ার নাস্তা খাওয়ার 2 ঘন্টা পরে, অথবা ওজিটিটি বলে যাদের একটু ডায়াবেটিসের টেন্ডেন্সি আছে, যাদের ফ্যামিলিতে ডায়াবেটিস আছে, তারা যদি একবারে গ্লুকোজ খেয়ে একটা টেস্ট করে, ওটা করলে ডায়াবেটিস আছে কিনা বোঝা যেতে পারে। আর কি পরীক্ষা? আর হচ্ছে ব্লাড গ্রুপ। এবং ব্লাড গ্রুপ দিনে আমি একটু আগে তোমাকে প্রথম দিকে একটা কথা বলেছিলাম যে গ্রুপ আরএইচ ফ্যাক্টরটা। হ্যাঁ, আরএইচ এর গুরুত্ব এইটা যে মহিলাটা যদি আরএইচ নেগেটিভ হয় আর হাজবেন্ড যদি আরএইচ পজিটিভ থাকে, সাধারণ বেশিরভাগ কিন্তু আমরা মানে পপুলেশনের মধ্যে সবাই আরএইচ পজিটিভ, আমরা নেগেটিভ খুব কম মানুষ থাকে, 15% বলে নেগেটিভ। তো নেগেটিভের প্রবলেম কি? হাজবেন্ড তো আমরা ধরে নিচ্ছি পজিটিভ, যদি হাজবেন্ডের দুজনে নেগেটিভ থাকে তাহলে কিন্তু প্রবলেম নেই, বাট এটা রেয়ার। তো দেখা যায় যে হাজবেন্ড যদি পজিটিভ থাকে আর ওয়াইফ যদি নেগেটিভ থাকে, তো উনাদের যে বাচ্চাটা হবে, কিছু বাচ্চা পজিটিভও হতে পারে, বাচ্চা কিন্তু নেগেটিভও হতে পারে। মা যদি পজিটিভ হয়, সে যদি একটা নেগেটিভ বাচ্চাকে ক্যারি, মা যদি নেগেটিভ হয়, যদি পজিটিভ বাচ্চাকে ক্যারি করে, প্রথম ডেলিভারিতে কোনো প্রবলেম হয় না, কিন্তু পরের ডেলিভারিতে কিন্তু রিয়াকশন হতে পারে। রিয়াকশন হয়ে বাচ্চার কিছু কমপ্লিকেশন হতে পারে, বাচ্চা পেটের ভিতরে খারাপ হয়ে যেতে পারে, বাচ্চার অ্যাবর্শন হয়ে যেতে পারে, অনেক কিছু হতে পারে। এর জন্য ব্লাড গ্রুপটা জানা খুব জরুরি, যে উনি কি ব্লাড গ্রুপ পজিটিভ নাকি নেগেটিভ। আমরা যদি দেখি হ্যাঁ উনি ব্লাড গ্রুপ পজিটিভ, কোনো অসুবিধা নেই, যাই গ্রুপটা হোক না কেন জেনে রাখা ভালো। কেন জেনে রাখা ভালো? শুধু পজিটিভ নেগেটিভ 1 নম্বর কথা। 2 নম্বর কথা, তার এনি টাইম ব্লাড লাগতে পারে, তার ডেলিভারির সময় ব্লাড লাগতে পারে, তাহলে জানা দরকার তার ব্লাড গ্রুপটা কি, এইটা আমাদের খেয়াল রাখতে হবে। আর যদি নেগেটিভ হয় তাহলে আমরা ফার্স্ট প্রেগনেন্সিতে ঠিক আছে গেল, সেকেন্ড প্রেগনেন্সি থেকে কিন্তু তার ব্লাডে একটা অ্যান্টিবডি টাইটার বলে একটা জিনিস আছে, এই পরীক্ষাটা করে আমরা জেনে রাখবো যে তারপর ওই আগের বাচ্চার জন্য এই বাচ্চা কোনো এফেক্ট করছে কিনা। তাছাড়া আমাদের করতে হবে ডায়াবেটিসের পরীক্ষা, আমরা বলেছি, তাহলে ব্লাড সুগারটা আমাদের করতে হবে, সেটা আমি বলেছি অলরেডি। হিমোগ্লোবিন, ব্লাড সুগার, ব্লাড গ্রুপ। আরেকটা আছে থাইরয়েডের পরীক্ষার কথা আমরা বলে থাকি, সেটা হলো থাইরয়েড কি তার আছে, তার বডি থেকে থাইরয়েড টিএসএইচ এ কোনো প্রবলেম আছে। যদি প্রবলেম থাকে ইমিডিয়েটলি থাইরয়েড ডক্টরকে দেখে এবং ওষুধটা খাওয়া শুরু করতে হবে। আরেকটা কি, আমাদের জন্ডিস আছে কিনা, অনেকের জন্ডিস থাকতে পারে, অনেকে কিন্তু দেখা যায় পিলস খেলে তার জন্ডিস হয় আবারও, তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু আমাদের অবশ্যই জেনে রাখা দরকার তার জন্ডিস আছে কিনা। আর হচ্ছে আমরা ভিডিআরএল বলি, কোন ইনফেকশন আছে কিনা। এই কয়টা হচ্ছে ব্লাডের পরীক্ষা। তাছাড়া আমরা ইউরিন করব, ইউরিনে কালচারও করব, রুটিনও করব। এটা ছাড়া লাস্ট হচ্ছে আমাদের আলট্রাসোনোগ্রাফি। আলট্রাসোনোগ্রাফি খুবই গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা, যেটার মাধ্যমে বোঝা যেতে পারে বাচ্চা কেমন আছে, বাচ্চা কোনো জন্মগত প্রবলেম হচ্ছে কিনা, বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে কিনা। আমরা যে প্রথমে একটা কথা বলেছিলাম যে ভাগ ভাগ করে যদি আমরা বলি, তাহলে প্রথমে যদি একটা রোগী আমার কাছে বুকিং এ আসে, মানে বুকিং মানে কি, সে আমার কাছে পিরিয়ড মিস করার সঙ্গে সঙ্গে আসতে পারে, সে 10 সপ্তাহ আসতে পারে, এবং আমাদের দেশের মতো যারা একটু বুঝে কম তারা দেখা গেল 16 সপ্তাহ আসতে পারে। আসুক, যখনই আসবে আমি এই কয়টা ব্লাডের পরীক্ষা, ইউরিন এবং আলট্রাসোনোগ্রাফি করব।
আলট্রাসোনোগ্রাফি যদি বুকিং আমি করে দেখি হ্যাঁ তার বাচ্চা ভালো আছে, বাচ্চা কোনো সমস্যা নেই, আরেকটা সোনোগ্রাফি আমি করব এই 22 সপ্তাহের দিকে। প্রথম দিকে যদি একটা করি 22 সপ্তাহ করবো, বাচ্চা কোনো জন্মগত ত্রুটি আছে কিনা দেখার জন্য। জন্মগত ত্রুটির যে কোনো প্রবলেম হলে 22 থেকে 24 সপ্তাহের মধ্যে সোনোগ্রাফি সব বলে দিবে বাচ্চার কোনো প্রবলেম আছে কিনা। তারপর আমার 7 মাসের দিকে করব যে বাচ্চার গ্রোথ ভালো হচ্ছে কিনা, প্লাসেন্টাটা কোথায় আছে এটা দেখার জন্য, আর বাচ্চার পানিটা ঠিক আছে কিনা, এবং শেষের দিকে যে একটা করবো। তার মানে সারা প্রেগনেন্সিতে অ্যাটলিস্ট 4টা আলট্রাসোনোগ্রাফি আমাকে করতে হবে। এখানে দিনা আমি আরেকটা কথা বলতে চাই, তুমি যখন আমাকে করোনার কথা জিজ্ঞেস করেছিলে আমি তখন এটা মেনশন করতে ভুলে গেছিলাম যে আলট্রাসোনোগ্রাফিটা কিন্তু ওনারা যখন আমাদের কাছে করোনাকালীন চেক আপে আসবেন অবশ্যই কিন্তু পরীক্ষাগুলো আমরা এই 4বার তাদের করাবো। ব্লাডের, কারণ আমরা একটু আগে বলেছি যে ডায়াবেটিস যাদের ফ্যামিলিতে থাকে তাদের যে কোনো সময় ডায়াবেটিস ধরা পড়তে পারে, অথবা তার থাইরয়েডের প্রবলেম অন্য কিছু যদি থাকে, তাহলে আমাদের পরীক্ষাগুলো যেমন করতে হবে সেরকম সোনোগ্রাফিটাও কিন্তু আমার মাস্ট। অ্যাটলিস্ট বাচ্চার গ্রোথ কেমন হচ্ছে, জন্মগত ত্রুটি আছে কিনা, শেষের দিকে বাচ্চার পজিশন কেমন, সবকিছু ঠিক আছে কিনা, ফুলটা জায়গার মতো আছে কিনা, কারণ ফুল নিচে থাকলেও কিন্তু প্রবলেম, তাই না? ম্যাডাম রুমু নামে একজন প্রশ্ন করেছেন, সে হচ্ছে থ্যালাসেমিয়া, তার থ্যালাসেমিয়া, কিন্তু থ্যালাসেমিয়া মেজর বা মাইনর ওটা কিছু বলে নাই, বলেছে আমার থ্যালাসেমিয়া প্রবলেম আছে, আমি ডক্টরের কাছে চেক আপ না করিয়েই কনসিভ করেছি, এখন আমার কি কি প্রবলেম হতে পারে বা ইন ফিউচার আমি কি করব? থ্যালাসেমিয়া থাকলে, মাইনার থাকলে, যেহেতু দিনা তুমি বললে যে উনি বলেন নাই, প্রথম কথা হলো মেজররা এত দূর আসে না। তুমি জানো থ্যালাসেমিয়া মেজর যাদের থাকে তারা অনেক আগেই তাদের মানে অনেক কমপ্লিকেশন হয়, এত দূর আসে না। প্রেগন্যান্সিতে থ্যালাসেমিয়া মাইনারই থাকে। তো থ্যালাসেমিয়া মাইনার যেটা প্রবলেম হয় আমাদের দেখা যায় কি যে হাজার খাওয়া দাওয়া করছে হিমোগ্লোবিন বাড়ছে না। আমি জানি না মুমুর এই জিনিসটা আছে কিনা, হিমোগ্লোবিন কিছুতেই বাড়ছে না, যতই খাওয়া দাওয়া করুক সবসময় হিমোগ্লোবিনটা কম থাকে। এদেরকে ইচ্ছা মতো আমরা তোমাকে কিন্তু ইচ্ছা মতো আয়রন দিলেও কোনো ট্রিটমেন্ট হবে না, তোমাকে ডক্টরের পরামর্শ নিতে হবে, মাঝে মাঝে ব্লাড নেওয়া লাগতে পারে, এবং এমন কোনো ভয় নাই। থ্যালাসেমিয়ার জন্য ইনশাল্লাহ বাচ্চারও কোনো সমস্যা হওয়ার কথা না, কিন্তু বাচ্চা হওয়ার পরেও বাচ্চাকে টেস্ট করতে হবে যে বাচ্চা থ্যালাসেমিয়া আছে কিনা, এবং তোমার হাজবেন্ডের টেস্ট করতে হবে। হাজবেন্ড থ্যালাসেমিয়া না থাকেন কোনো ভয় নাই, ওনার যদি মাইনর থাকে তাহলে এটা রিস্ক থাকতে পারে বাচ্চার। আমি মনে হয় না আমি ভয়ের কোনো কারণ এখানে দেখছি। জেনে রাখা ভালো তোমার থ্যালাসেমিয়া আছে, তোমার ডক্টরের কাছে বলতে হবে, ওনারা তোমাকে অ্যাকর্ডিংলি ট্রিটমেন্ট করবেন, এবং বাচ্চা হলে বাচ্চার টেস্টটা করে নেওয়া ভালো, হাজবেন্ডের টেস্টটা এখন করে নেওয়া ভালো। হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বলে একটা পরীক্ষা আছে, সেটা করলেই হবে। উনি পরে আবার জানিয়েছেন ম্যাডাম থ্যালাসেমিয়া মাইনর। হয়নি। আচ্ছা ঠিক আছে ম্যাডাম, অনেক কিছু জানলাম, এখন আলট্রাসোনোগ্রাফির ব্যাপারেও জানলাম। এরপরে যখন ম্যাডাম আমাদের প্রেগনেন্সি জার্নিটা শেষ হলো, শেষের দিকে এসে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানতে চাই, সেটা হচ্ছে ডেলিভারি প্ল্যান। ডেলিভারি যখনই প্রেগনেন্সি আসলে শুরু থেকে ডেলিভারি প্ল্যান আস্তে আস্তে করতে হবে, তবে ম্যাক্সিমাম মানুষই দেখা যায় শেষের দিকে এসে প্ল্যানটা করে। তো সেই ক্ষেত্রে তাদেরকে কি কি বিষয়ের প্রতি মানে গুরুত্ব দিয়ে প্ল্যানটা করতে হবে, এ ব্যাপারে ম্যাডাম কিছু বলেন। দিনা, আমি সত্যি আমি মনে হচ্ছে বারবারই তোমাকে ধন্যবাদ দিচ্ছি, তবে আমি তোমাকে ধন্যবাদ দিতেই চাই এইটার ব্যাপারে যে আমরা এটাকে বার্থ প্ল্যানিং বলি। তো বার্থ প্ল্যানিংটা আমি ওদের আবারও আমি একটু কম্প্যারিজন এসেই যায়, কারণ ইউএসএ বলো ক্যানাডা বলো ওনাদের সিস্টেমগুলো একটু ডিফারেন্ট। কারণ ওনাদের কাছে যখন আমরা প্রেগনেন্সি যায় মেয়েরা তখন কিন্তু অনেক প্রশ্ন প্রেগনেন্ট লেডি জিজ্ঞেস করে, এবং ওনারাও কিন্তু সবকিছু বলেন, এবং প্রথম থেকেই দেখা যায় যে প্ল্যানিংটা তারা করেই ফেলে যে কার কাছে করবে কোথায় করবে। এই প্ল্যানিং এর মধ্যে একটা জিনিস আছে, আমরা সবাই যারা আমরা ডক্টর বা যারা আমরা সাধারণ নাগরিক আমরা জানি যে আমরা যখন চেক আপ করি আমাদের কিন্তু একটা র্যাপোর্ট হয়ে যায় একজনের সঙ্গে, যে ডক্টরকে দেখাই আমার কিন্তু দেখাতে দেখাতে মনে হয় যে হ্যাঁ এই ডক্টরের কাছেই আমি ডেলিভারিও করাতে চাই। তাহলে প্রথম কথা হলো যখন চেক আপ করতে থাকবে এইরা, আমি তখনই কিন্তু এই চেক আপের পিরিয়ডেই কিন্তু আমি তার কাছে জানতে যাবো, আচ্ছা আপনি কার কাছে ডেলিভারি করতে চান বলেন তো, আপনি কোথায় ডেলিভারি করতে চান বলেন তো, এবং আপনার বাসা কোথায়, প্ল্যানিং করেছেন কিনা। তাহলে একটা গেল প্লেস, কোথায় ডেলিভারি চিন্তা ভাবনা করেছে, 2 নম্বর গেল কার হাতে কার সঙ্গে করতে চায়। আমি হাতে বলবো না, কারণ এমন হতে পারে এই সিস্টেমটাও কিন্তু আসলে দিনা ঠিক না, একটা কিন্তু গ্রুপ অফ, এখন কিন্তু বলে গ্রুপের কাছে যেতে, মানে 3টা-4টা মিডওয়াইফ যদি একসঙ্গে 3টা-4টা রুগীকে দেখে তাহলে হলো কি একজনকে না পেলে আরেকজনের কাছে, আমি যে ফার্স্ট মিডওয়াইফকে না পেলাম আমি সেকেন্ড জনের কাছে গেলেও জানি আমি কমফোর্টেবল থাকি।
এটা মনে রাখতে হবে। হতে পারে ম্যাডাম। আমাদের দেশে সিস্টেমটা কম গ্রো করে নাই, আমাদের অনেক আছে 1-to-1। আমি এখন 5টা রুগী আমার আন্ডারে চেকআপে আছে, কোনো কারণে আমি দেশের বাড়ি চলে যাই, কোনো কারণে আমার আল্লাহ না করুক একটা প্রবলেম হয়ে যায়, তখন কিন্তু ওরা খুব মানে লেফট আউট ফিল করে, ভয় পায়। তাহলে এটা গেল যে আইডেন্টিফাই দ্য প্লেস, কোথায় ডেলিভারি করাবো। 2 নম্বর কথা হলো আইডেন্টিফাই দ্য পার্সন, কোথায় ডেলিভারি করাবে। 3 নম্বর কথা, ডেলিভারির জন্য আমাকে কিছু প্ল্যানিং নিতে হবে, যেমন ব্লাড গ্রুপটা কি। আমি যদি জানি আমার ব্লাড গ্রুপ এ বা আমার ব্লাড গ্রুপ বি, তাহলে আমাকে ডোনার আইডেন্টিফাই করে রাখতে হবে। কেন ডোনার আইডেন্টিফাই করতে হবে? ব্লিডিং এ প্রেগনেন্সির সময় নর্মাল ভাবেও ব্লাড লাগতে পারে, ব্লিডিং হলেও ব্লাডের প্রয়োজন হতে পারে, 1 ব্যাগও লাগতে পারে, 4 ব্যাগ 10 ব্যাগও লেগে যেতে পারে, আল্লাহ না করুক একটা কমপ্লিকেশন হলে। তাহলে ডোনার আইডেন্টিফাই করে আত্মীয় স্বজনের মধ্যে, এই ডোনার কিন্তু যার জন্ডিস হয়েছে, যার কোনো বড় রকম অসুখ হয়েছে, তার কাছে আমরা নিব না। তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে 15 থেকে 50 বয়সের মধ্যে যদি আমাদের কাজ আত্মীয় স্বজন কেউ থাকে তাকে, তাহলে গেল ডোনার। তারপরে টাকা পয়সা একটা ব্যাপার এসেই যায়, যে একটা ফাইন্যান্সিয়াল একটা ইস্যু এসে যায়, যে কোথায় ডেলিভারি করবো, আমার কিছু টাকা পয়সা লাগতে পারে, যে এখানে আমি করাবো না কেন। তাহলে এই জিনিসগুলো হচ্ছে প্ল্যানিং এর মধ্যে, বাট প্ল্যানিং এর মধ্যে আসে। এবং কিভাবে যাব, আমাদের দেশে আমরা চিন্তা করি, যেটা হাওড় এলাকা যদি আমি চিন্তা করি, যে এমন একটা জায়গা যেখানে যেতে হলে আমাকে নদীটা ক্রস করে যেতে হয়, তাহলে মাঝি কোথায় থাকে, মাঝির বাসা কোথায়? আমি দেখা গেল যে আমি রাত্রেবেলা আমার পেশেন্টের পেইন উঠেছে, সে তো আসতেই পারছে না, সে কিভাবে আসবে? তার ওই প্ল্যানিংটা করা ছিল না যে সে কিভাবে হসপিটালে পৌঁছাবে। আমি খুব একটু প্রিমিটিভ বলছি ইচ্ছা করে, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার জন্য। আমাদের দেশে একটা সেন্টার যদি একটু দূরে থাকে, তাহলে সেই বাসা থেকে সেই সেন্টারে কিভাবে যাবে, এটা বলার জন্য। বাট আমি এটা মিন করিনি, অনেক অ্যাডভান্স জায়গা আছে, ওনাদেরও প্ল্যানিং করে রাখা ভালো, জন্য হসপিটালে কিভাবে যাবে। তো বাসা একটা মানুষ থাকতে হবে না? তাহলে বাসায় তার হাজবেন্ড থাকলে হাজবেন্ড নিয়ে যাবে। কারো যদি 3টা-4টা বাচ্চা থাকে, আগে 1টা বা 2টা বাচ্চা, সেই বাচ্চা কার কাছে রেখে যাবে? বিদেশে তো এই প্রবলেমটা আরো বেশি, ওনাদের তো মানুষ থাকে না ফ্যামিলিতে। এই সব কিছু কিন্তু এগুলাকে আমরা বার্থ প্ল্যানিং এর মধ্যে বলি। যে প্ল্যানিংটা করে রাখলে হয় কি, এটাকে আমরা বাংলায় বলি প্রসব পরিকল্পনা, ইংলিশে বলি বার্থ প্ল্যানিং। প্ল্যানিংটা হয়ে থাকলে সে কিন্তু মোটামুটি মেন্টাল একটা সেফটিতে, একটা মেন্টাল স্ট্রেস কম থাকে, যে হ্যাঁ ঠিক আছে, আমি জানি আমি কখন কি ওই সময়টা আমি কিভাবে কোপ করবো সিচুয়েশনটা। ধন্যবাদ ম্যাডাম। এতক্ষণ আমরা আনইভেন্টফুল প্রেগনেন্সি নিয়ে আলোচনা করলাম, যে যাদের প্রেগনেন্সিটা খুব সুন্দরভাবে চলছে, পুরো জার্নিটা শেষ করলো, ডেলিভারি বার্থ প্ল্যানিংটা করলো, সুন্দর একটা ডেলিভারি হলো। কিন্তু ম্যাডাম, সবার প্রেগনেন্সিতে এত সুন্দরভাবে আসলে জার্নিটা যায় না। দেখা যায় ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সিতে বিভিন্ন ধরনের বিপদ আসতে পারে, বা এজন্যই আমাদের কিছু বিপদ চিহ্ন আমরা বলি, যে প্রেগনেন্সিতে কিছু বিপদ চিহ্ন বা ডেঞ্জার সাইন যেটাকে আমরা বলি, যে এরকম কিছু ডেঞ্জার সাইন আছে, যেটা দেখলে বোঝা যাবে যে এই প্রেগনেন্সিটা ঝুঁকিপূর্ণ হয়ে যাচ্ছে, এবং সেই ক্ষেত্রে তাদেরকে সেই রকম একটা ফ্যাসিলিটি সম্পূর্ণ জায়গায় যেতে হবে রুগীকে নিয়ে। সেই ঝুঁকিপূর্ণ প্রেগনেন্সি গুলো সম্পর্কে একটু বলবেন ম্যাডাম? হ্যাঁ দিনা, তার আগে দিনা আমার মনে হয় যদি আমি একটু আমরা টাচ করতাম, আমরা যে একটা কথা বলছিলাম মনে আছে, যে আমি মনে হয় ওটা মিস করেছি, আমি একটু বলতে চাচ্ছি যে মাইনর এলিমেন্ট, মানে প্রেগনেন্সিতে একটু ভমিটিং, একটু মাথা ঘোরানো, একটু খারাপ লাগা, এগুলো কিন্তু হয়। এটা আমি একটু মিস করেছিলাম, ওটা বলে আমি তোমাদের সাইডে যাই। তাহলে এটা একটু মিস হয়ে গেছিল। মাইনর এলিমেন্ট যেটা প্রেগনেন্সিতে হয়, একটা হলো মাথা ঘোরাতে পারে, উইক লাগতে পারে। 2 নম্বর কথা হলো বমি লাগতে পারে, ভমিটিং হতে পারে, বমি বমি ভাব হতে পারে, বমি হতে পারে। 3 নম্বর কথা হচ্ছে খুব গ্যাস গ্যাস ভাব হয়, একটু খেলে মনে পেটটা ভরে গিয়েছে। 4 নম্বর কথা হচ্ছে যে টায়ার্ড লাগে, তো আমি আগেই বলেছি। এগুলো হচ্ছে বমি, কিন্তু অনেক সময় বেশিও হয়, অনেক বেশি বমি হয়। অনেকে দেখা যায় এত ভমিটিং হয় যে তারা কিন্তু কিচ্ছু খেতে পারে না, যা খায় তাই বের হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। কিন্তু আরেকটা জিনিস মনে রাখতে হবে, যেটা প্রেগনেন্সিতে স্বাভাবিক, প্রেগনেন্সিতে একটু ভমিটিং হবে, এটাকে আমরা মর্নিং সিকনেস বলি, সকালে হয়। তাহলে বমিটা যদি সকালেই হয় বেশি করে, আমরা বলি সকালে উঠে পানিটা না খেতে, পানি খেলে আরো বমি লাগে। তাহলে সে যদি একটু টোস্ট বা একটা সলিড কিছু মুখে দেয়, তাহলে কিন্তু তার বমি ভাবটা কম লাগবে। তাহলে এটা করতে পারে, বমির ওষুধও আমরা তাদেরকে দিতে পারি। আরেকটা জিনিস হয়, অনেকের প্রেগনেন্সিতে কনস্টিপেশন হয়। এই কনস্টিপেশন আমি একটা কথা আগেই বলেছি, যে আমরা চাবো না প্রথম 3 মাসে কোনো বেশি ওষুধ দিতে। তো কনস্টিপেশন দিলে আমরা থাকলে আমরা বলি যে ইসবগুলো ভুসি বা স্বাভাবিক একটা নর্মাল কিছু খেতে। এইটা হচ্ছে, আমি একটু চলে যাই তাহলে নেক্সট সাথে, যে আমরা তুমি যে বলছিলে ডেঞ্জার সাইন, এটা খুবই একটা
ইম্পর্টেন্ট ইস্যু আমার মনে হয় যে আমরা যদি আজকে এইটুকু ডিসকাস করতে পারি, প্রেগনেন্ট লেডিজ এবং প্রেগনেন্ট মহিলা এবং তাদের যারা সঙ্গে আছেন অভিভাবক, ওনারাও জেনে রাখবেন কোনটা নর্মাল কোনটা অ্যাবনর্মাল। আমি যে ছোট ছোট সিমটমের কথা বললাম এগুলা কিন্তু নর্মাল, কিন্তু অ্যাবনর্মালটা কি? অ্যাবনর্মাল হচ্ছে ব্লিডিং, পেইন, আর খিঁচুনি, ওয়াটারে পানি যাওয়া, জ্বর আসা, মাথা ব্যথা করা, এগুলো সব কিন্তু ডেঞ্জার সাইনের মধ্যে পড়বে। যেমন আমি যদি ব্লিডিং সম্বন্ধে বলি, সারা প্রেগনেন্সিতে কিন্তু ব্লিডিং হবে না, এক ফোঁটাও না। আমরা কিন্তু চাই না যে প্রেগনেন্সিতে কারো ব্লিডিং হোক। এই ব্লিডিং কে আমরা আবার ভাগ করে বলি প্রথম 3 মাস, মাঝখানে এবং শেষে। প্রথম 3 মাসে ব্লিডিংটাকে আমরা মিসক্যারেজ বলি, যদি অনেক বেশি ব্লিডিং হয় বাচ্চা নষ্ট হয়ে যায়। এই ব্লিডিংটা একটু একটু হতে পারে, সেটাকে আমরা থ্রেটেন মিসক্যারেজ বলি, মানে বাচ্চা নষ্ট হয়নি, একটু একটু ব্লিডিং হচ্ছে, সেটারও ট্রিটমেন্ট আছে। আবার অনেক বেশি ব্লিডিং হয়ে বাচ্চা নষ্ট হয়ে যেতে পারে। এখন কথা হলো যে আমি কিভাবে নিজেকে সতর্ক রাখবো। সতর্ক হচ্ছে একটু ব্লিডিং হলে ডক্টরের কাছে যেতে হবে, ডক্টরের পরামর্শ নিতে হবে, হরমোন ট্রিটমেন্ট দিবেন ওনারা, রেস্টে থাকতে হবে। এটা করলে কিন্তু ব্লিডিংটা বেশি আগাতে নাও পারে, অনেকে একটু একটু ব্লিডিং হয় 9 মাসও চলে যেতে পারে। আর পরের দিকে যে ব্লিডিংটা হয় এটা বেশি মানে ডিফিকাল্ট একটা কন্ডিশন, যে প্লাসেন্টা নিচে থাকতে পারে। প্লাসেন্টা নিচে থাকলে যদি ব্লিডিং হয় তাহলে কিন্তু অনেক মানে এটা একটা সিরিয়াস কন্ডিশন। অবশ্যই ডক্টরের পরামর্শ নিতে হবে, অবশ্যই রেস্টে থাকতে হবে, প্রয়োজনে হসপিটালাইজ হতে হবে, এবং যদি ব্লিডিং 2 মাস আগে হয় তা 2 মাসও হাসপাতাল থাকা লাগতে পারে ডেলিভারি পর্যন্ত। আর নেক্সট কমপ্লিকেশন আমি বলতে চাই প্রেশার। প্রেশার হচ্ছে এমন একটা কমপ্লিকেশন যেটা অল্প হতে পারে, বেশিও থাকতে পারে। যদি অল্প প্রেশার থাকে আর অ্যালবুমিন বা অন্য কিছু না থাকে তাহলে হয়তো বা নর্মাল ট্রিটমেন্টে চলে যেতে পারে, ওষুধ আমরা দিয়ে দিব, ভালো থাকবে। কিন্তু অনেকের প্রেশার বেশি হতে পারে, প্রেশার বেশি হতে পারে, পা ফুলে যেতে পারে, ইউরিনটা একটু কম আসছে, একটু মাথা ব্যথা হচ্ছে, এগুলা কিন্তু খুবই ডেঞ্জার সাইন। এবং এই সাইন গুলো আসলে সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যেতে হবে, এবং ডাক্তার কিন্তু ওষুধের মাধ্যমে ট্রিটমেন্ট করবেন যাতে এটা খিঁচুনিতে না যায়। আমরা জানি ক্লামশিয়া বলে একটা কন্ডিশন আছে যেখানে খিঁচুনি হতে পারে। খিঁচুনি হলে কিন্তু বাচ্চার কথা তো আমরা ভাবি না, তখন আমরা মাকে বাঁচানোর জন্য আমরা ইমিডিয়েটলি আমরা সব রকম মেজার নিই যাতে আমরা মাকে বাঁচাতে পারি। আর এটা ছাড়া আরেকটা আমি বলেছিলাম যে জ্বর। প্রেগনেন্সিতে কিন্তু জ্বর একটা সিম্পল জিনিস মনে হয়, কিন্তু প্রেগনেন্সিতে এটাকে আমরা অনেক ভয় পাই। যদি কারো অনেক বেশি জ্বর হয় পেটে কিন্তু বাচ্চাটা খারাপ হয়ে যেতে পারে, তাহলে এটা আমাদের খেয়াল রাখতে হবে। আর জ্বরের কথা বললাম, আরেকটা বললাম যে পানি যদি অনেক ডেটের অনেক আগে পানি ভেঙে যায় তাহলেও কিন্তু অসুবিধা। দেখা যায় যে বাচ্চাটার ভিতরে পেটের মধ্যে বাচ্চা ইনফেকশন হয়ে যেতে পারে। আর আরেকটা হতে পারে বাচ্চার পজিশন ঠিক নেই। আমরা জানি যে বাচ্চাটা, আমরা জানি না হয়তো বা জানতেও পারি যে বাচ্চাটা লম্বালম্বি থাকবে। এই বাচ্চা যে লম্বালম্বি না থাকে, ইউটারাসের মধ্যে পাতলো ভাবে থাকে, প্রথমে কোনো সমস্যা নেই। প্রথমে তো বাচ্চা ঘুরতে থাকে, কোনো সময় পাতলো, কোনো সময় লম্বা। যখন বাচ্চা বড়ও হতে থাকে বাচ্চা পেটে ঘুরতেও থাকে। কিন্তু 33 সপ্তাহ পরে, 34 সপ্তাহ পরে আস্তে 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 করে সে তার পজিশন নিয়ে নেবে। ওই সময় পর্যন্ত আনস্টেবল থাকে, সেটা আমরা নিয়ে বদল করি না। কিন্তু শেষের দিকে যখন হয়, যখন দেখা যায় মাত্র 4 সপ্তাহ বাকি, ওই সময় পরে কিন্তু বাচ্চার পজিশন ফিক্স হয়ে যাওয়ার কথা। এবং এটা যে পাথেলো থাকে, পাথেলো থেকে যে ব্যথা উঠে যায়, সেই যদি আমাদের কাছে আগে না আসে তাহলে কিন্তু, এটা আমি আমাদের দেশের কথা বলছি, তাহলে কিন্তু কমপ্লিকেশন হতে পারে। দেখা গেলো বাচ্চাটা হাত বের হয়ে গেলো, বা উল্টা থাকলে বাচ্চাটা পা বের হয়ে গেলো, এগুলো কিন্তু বিনা কিছু কমপ্লিকেশন, যেটা আমাদের ডেঞ্জার সাইন হিসেবে বুঝতে হবে, ইমিডিয়েটলি ডক্টরের কাছে যেতে হবে। তার মানে শেষের দিকে যদি কারো ব্লিডিং হয়, শেষের দিকে যদি কারো জ্বর হয়, শেষের দিকে যদি কারো পানি যায়, যে কোনো প্রবলেম হলে, বা পা ফুলে যায়, পা অনেক বেশি ফুলে গেল, অনেক মাথা ব্যথা হচ্ছে, দেখা গেল ভালো লাগছে না, খারাপ লাগছে, ইউরিন আউটপুট কম হচ্ছে, এইসব ক্ষেত্রে কিন্তু ডক্টরের কাছে চলে যেতে হবে। ধন্যবাদ ম্যাডাম। আরেকজন প্রশ্ন করেছেন মিসেস আফরিন, উনি বলছেন যে ওনার প্রেগনেন্সিতে ম্যাক্সিমাম হিমোগ্লোবিন থাকছে 8 পয়েন্ট, মানে হিমোগ্লোবিন 8 গ্রাম থাকছে, সেক্ষেত্রে ওনার কি করণীয়? আচ্ছা, আফরিনকে প্রশ্নের জন্য ধন্যবাদ। আমরা একটু আগে একটা কন্ডিশন বলেছিলাম যে যারা রেগুলার ভাবে খাওয়া দাওয়া করতে পারে তাদের কিন্তু হিমোগ্লোবিন এত কম হওয়ার কথা না। তাহলে আমরা হিমোগ্লোবিন ইলেকট্রোফোরেসিস বলে একটা পরীক্ষা আছে, সেটা করবো। সেটা যদি আফরিন দেখি নর্মাল, তাহলে ভয়ের কিছু নেই। তার মানে তোমার বডিতেই হয়তো কোনো কারণে তুমি আয়রন খেয়েছো ঠিকই, নিশ্চয়ই তুমি আয়রন খাচ্ছো, আয়রন খেয়েছো ঠিকই, কিন্তু আয়রনটা কোনো কারণে তোমার বডিতে ঠিক মতো অ্যাবজর্ব হয়নি বা কিছু, তাহলে তোমার ডক্টরের সাথে পরামর্শ করতে হবে। সেই ক্ষেত্রে কিন্তু আমরা অনেক সময় আয়রন ইনজেকশনও দিতে পারি। ডিপেন্ড করে প্রেগনেন্সিটা, ডেলিভারিটা ডেট কত দূর। যদি ডেলিভারি ডেট কাছে থাকে তাহলে কিন্তু এত সময় নেই, তাহলে আমরা বলবো একটা ব্লাড নিয়ে নেওয়া ভালো,
ব্লাড গ্রুপ ম্যাচ করে একটা ডোনার ঠিক করে, অথবা ইনজেকশনও পাওয়া যায়। আমরা কিন্তু অনেক ইনজেকশনও দিই, ইনজেকশন দিলে আবার হিমোগ্লোবিনটা তৈরি হতে একটু সময় নেয়, তারপরে আমরা বলবো যে ইনজেকশন আমরা দিতে পারি। এটা একটু মাথায় রাখতে হবে, ট্রিটমেন্ট করতে হবে। হিমোগ্লোবিনটা আমাদের দেশে আমরা 10, 10.5, 11 হলে খুব খুশি, বিদেশে তো ওরা একটু বেশি বলে, বাট একটু 10-এর উপরে থাকলে ডেলিভারির সময় সুবিধা, কারণ আমরা তো জানি না ডেলিভারির সময় কি প্রবলেম হবে, তাই না? তবে তুমি অবশ্যই ডোনার আইডেন্টিফাই করে রাখবে আফরিন, এটাই তোমার জন্য আমার অ্যাডভাইস। ধন্যবাদ ম্যাডামকে। আপনাদেরকে প্রথমেই বলেছি যে ম্যাডামরা এখন আসলে খুবই স্বল্প পরিসরে পেশেন্ট দেখছে। তারপরেও যদি ম্যাডামদের সাথে যোগাযোগ করতে চায় বা আপনারা ফিজিক্যালি দেখা করতে চান, তাহলে সেক্ষেত্রে শনিবারে সেন্ট্রাল হসপিটালে এবং মঙ্গলবারে ম্যাডামকে গুলশান লেক ভিউ হসপিটালে পেতে পারেন 2টা থেকে 4টা বা 6টা পর্যন্ত। আপুর আগেই যোগাযোগ করে নিবেন, সেক্ষেত্রে আপনাদের মানে ম্যাডামকে পেতে হয়তো আপনাদের সহজ হবে। তো ম্যাডাম আসলে আমি কি একটা কথা বলতে পারি? সেটা আমি বলতে চাচ্ছিলাম যে তুমি যে বললে ফিজিক্যালি, অ্যাকচুয়ালি এই 2 দিন ছাড়া বাকি দিন কিন্তু আমি অ্যাপস এর মাধ্যমেও দেখি রুগী। যেমন এটা একটা যত্ন বলে একটা অ্যাপস আছে, সেখানের মাধ্যমে কিন্তু আমি রেগুলার অনলাইনে পেশেন্ট দেখি, এটা টেলিমেডিসিন। এটা হলেও ওনারা আসতে পারবেন। ধন্যবাদ ম্যাডাম। আসলে সবাই উপকৃত হবে। আপনাদের মানে আপনাদের থেকে কয়েকটা অ্যাডভাইস শুনলেও যে সেটা কি পরিমাণে কাজে লাগে। আর ম্যাডাম আপনাকে তো আমরা সেই অনেক আগে থেকেই দেখেছি। দেশের মানে দেশি বিদেশি অনেক এনজিওর সাথে আপনি কাজ করেছেন। আমরা তো সবসময় বলি যে গত 10 বছরে আমাদের যে মাতৃমৃত্যু হার কমে আসছে, সেখানে ম্যাডাম আপনার অবদান অনস্বীকার্য। মানে অনেক অনেক কাজ করেছেন ম্যাডাম। এই যে একটু আগেই বলেছেন যে দেশের প্রত্যন্ত এলাকাতেও ঘুরে বেরিয়েছেন, আর ঘুরে বেরিয়েছেন মানে কাজের জন্য ঘুরেছেন। তার জন্য ম্যাডাম আপনার কাছে আমরা বলতে পারি জি দিনা, আমি ম্যাডাম। কি এখানে একটা কথা বলতে পারি? জি ম্যাডাম। 2011 নিউ ইয়র্কে YTM এয়ারলাইন্স এর মাধ্যমে আমি একটা প্রোগ্রামে ওনারা আমাকে ইনভাইট করেছিলেন। তখন আমি কিন্তু এই প্রোগ্রামে ইউএন জেনারেল অ্যাসেম্বলিতে আমি অ্যাটেন্ড করেছিলাম ওনাদের ইনভাইটেড গেস্ট হিসেবে, এবং ওখানে কিন্তু ওনারা আমার এই সাফল্যটা শুনতে চেয়েছিলেন যে আমরা কিভাবে তখন মাত্র বাংলাদেশে মাতৃমৃত্যু 2001 থেকে 2010 এর মধ্যে 9% আমরা কমিয়ে আনতে পেরেছিলাম। তো ওনারা আমাকে জিজ্ঞেস করেছিলেন, আমাকে টক শোতে নিয়েছিলেন, আমাকে অনেকগুলা একটা ওনাদের কিছু সেলিব্রিটি ছিল তাদের সঙ্গে আমাকে বসেছিলাম, আমরা কথা বলেছিলাম, এবং সারা বলে একজন সেলিব্রিটি আছে উনি ছিলেন, ক্রিস্টি টার্লিংটন বার্নস, সবাই তার নাম জানে, খুব নামকরা একজন, সে একজন হেলথ অ্যাডভোকেট এবং সে ম্যাটারনাল হেলথ নিয়ে অনেক অ্যাডভোকেট হিসেবে কাজ করে সারা ওয়ার্ল্ডে। ক্রিস্টি টার্লিংটন বার্নস, সে খুব নামকরা ক্রিস্টি। তো ওনারা ছিলেন। তো ওইখানে ওনারা একটা কথা আমার কাছে শুনতে চাচ্ছিলেন যে ডক্টর দিওয়ান, ক্যান ইউ টেল আস যে তোমাদের দেশে কিভাবে তোমরা এটা কমিয়েছো? তখন আমি বললাম যে আসলে তো আমরা ইমার্জেন্সি অবস্টেট্রিক্যাল সার্ভিস দিয়েই বাংলাদেশে মাতৃমৃত্যু কমাতে পেরেছি। এবং আমার এত ভালো লেগেছে যে আমার সঙ্গে কেনিয়ার একটা নার্স ছিল, তানজানিয়ার একটা নার্স ছিল, পাকিস্তানের একজন জার্নালিস্ট ছিলেন, এবং ইয়েমেনের একটা মহিলা চাইল্ড ম্যারেজের এগেইনস্টে কাজ করে উনি ছিলেন। তখন কেনিয়া আর তানজানিয়ার ওনারা কিন্তু বলছিলেন যে ওনাদের দেশে এখনো অ্যাডভান্স হয়নি। ওনারা একটা রুমের মধ্যে প্রেগন্যান্ট মহিলারা বসে থাকে, তাদেরকে ডেকে বলে কাম হু ইজ হ্যাভিং পেইন, কাম হু ইজ হ্যাভিং ডিসচার্জ, ওয়াটারি ডিসচার্জ, এরকম করে আসো, তোমাদের ভিতরে নিয়ে যাচ্ছে। আমার খুব ভালো লেগেছে যে আমরা তো এই স্টেজটা উতরে এসেছি, এখন কিন্তু আমরা অনেক এগিয়ে গিয়েছি। কিন্তু তোমাকে আমি একটা কথা বলছিলাম যে প্রসব পূর্ব সেবার ক্ষেত্রে আমি একটা কথা বলতে চাই যে প্রসব পূর্ব সেবা যদিও আমরা কভারেজ বাড়াতে চাচ্ছি, যে হ্যাঁ আমি অনেক বেশি, আমরা তো এসডিজি রিচ করতে গেলে আমাদেরকে 100% কিন্তু অ্যান্টিনাটাল চেক আপ করতে হবে, কিন্তু সেই চেক আপটা যাতে দিনা কোয়ালিটি হয়। মানে আমি যখন একটা প্রেগনেন্ট মা আসলে আমি তাকে সব সার্ভিস দেই, দেখো তোমরা যে ইউএসএ তে ওনারা কিভাবে দেন, অন্যান্য দেশে ইউকে তেও আমার বোনও ওখানে আছে, আমি দেখেছি ওরা অনেক কেয়ার নিয়ে, কিন্তু আমাদেরও করতে হবে। আমরা হয়তো বা একসাথে অনেক রোগী আমাদের কাছে চলে আসে বলে অতটা টাইম দিতে পারি না, দিতে হবে, সময় দিতে হবে, বুঝাতে হবে। আমি তো একটা রোগীকে বলি যে আপনি ডায়াবেটিস আছে, আপনি ওষুধ খান, যদি ভালো করে না বুঝে দিই সে তো কিছুই করবে না, সে বাসায় যে বসে থাকবে, সে পরে ডায়াবেটিস নিয়ে একটা কমপ্লিকেশন নিয়ে ছেলেবারে আমার কাছে চলে আসবে, প্রেশার বেশি, আমি না বুঝিয়ে দিই সে খিচুড়ি নিয়ে চলে আসবে। তার মানে বুঝানোটা, এটাই কি বলে কোয়ালিটি সার্ভিস, বুঝাতে হবে এবং তাকে আমার ভালো করে ওষুধ খাবেন, কি খাবেন, কোনটা খাবেন, কিভাবে বিশ্রাম নেবেন, এই জিনিসগুলো একটু ভালো করে আমার বলে দিতে। ধন্যবাদ ম্যাডাম। কখন সময় কেটে গেছে আসলে আমরা টেরই পাইনি। এত সুন্দর আলোচনা, মানে ম্যাডাম
আমাদের দর্শকরা অবশ্যই খুবই উপকৃত হয়েছেন। আবার আমাদের কমেন্ট বক্সে অনেক কমেন্ট এসেছে এবং সবাই আপনাকে অনেক ধন্যবাদ জানিয়েছে এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে। এত সুন্দর, এত সাবলীলভাবে রোগীদের কাছে চলে যেয়ে ম্যাডাম বুঝিয়ে দিয়েছেন তাদেরকে। তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমিও অনেকদিন পরে মনে হচ্ছিল আপনার ক্লাস করছি ম্যাডাম, অনেকদিন পরে। আমারও খুব ভালো লেগেছে। না, একটু সুযোগ পেলে আমি ধন্যবাদ দিতে চাই তোমাকে এবং যেই প্রোগ্রাম থেকে আমরা এসেছি বিশ্ব বাংলাকে, এবং আমাদের যত দর্শক যারা শুনেছেন তাদেরকে আমি ধন্যবাদ দিতে চাই। যা একটু যদি আমার কথায় ওনাদের এতটুকু উপকার হয় তাহলে আমার মনে হবে যে আজকের অনুষ্ঠানটা সার্থক হয়েছে। সবাইকে ধন্যবাদ। জি ম্যাডাম, আপনাকে ধন্যবাদ, বিশ্ব বাংলাকে ধন্যবাদ। এই প্রোগ্রামের প্রযোজনা করেছেন সিদ্ধার্থ দে, ওনাকে অনেক ধন্যবাদ। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আবার একজন নতুন অতিথিকে নিয়ে আবার দেখা